করতেছি। আর এই ধরনের ছোটখাটো ম্যাথ হয়তো পরীক্ষা থাকতে পারে, কারণ লাস্ট ক্লাসে আমরা যে ম্যাথটা দেখছিলাম ওটার চাইতে এই ম্যাথটা একটু ইজিয়ার। এই ম্যাথে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 25 কিলো ওয়াটের একটা ডিসি মেশিন। আসলে মোটর আর জেনারেটর স্পেসিফিক ভাবে এখন বলা ঠিক হবে না, কারণ আমরা জানি একটা ডিসি মেশিনকে আইদার চাইলে আমরা ডিসি মোটর হিসেবে রান করাইতে পারি অথবা ডিসি জেনারেটর হিসেবে চাইলে আমরা রান করাতে পারি। এই ধরনের একটা শান্ট ডিসি জেনারেটরের কথা এখানে বলা হয়েছে, যেটা রেটিং দেওয়া আছে আমাদের 25 কিলো ওয়াট এবং 250 ভোল্ট ডিসি, এবং তার আর্মেচার, এবং যেহেতু শান্ট বলা হচ্ছে তো অবশ্যই আমাদের আর্মেচার ফিল্ড সার্কিটের সাথে উইন্ডিং যেটা থাকবে শান্ট উইন্ডিং সেটা প্যারালাল থাকবে, যেহেতু শান্ট বলা হয়েছে। আর আর্মেচার এবং ফিল্ড সার্কিট যে দুটো আছে তাদের রেজিস্ট্যান্সের মান আমাদের বলে দেওয়া আছে। আমরা স্বাভাবিকভাবে জানি আমাদের আর্মেচার সার্কিটটা এমনভাবে চুজ করা হয় যাতে তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা খুবই কম থাকবে, যেটা দেওয়া আছে 0.06 ওহম, এবং 100 ওহমের একটা শান্ট রেজিস্টার তার সাথে লাগানো আছে, শান্ট উইন্ডিং। এবং বলা হয়েছে যে আমাদের যে আর্মেচার সার্কিট যেটা আছে সেখানে আসলে টোটাল কি পরিমাণ আর্মেচার পাওয়ার ডেভেলপ হবে যখন এই ডিসি মেশিনটা একটা জেনারেটর হিসেবে কাজ করবে এবং আউটপুটে তোমার 25 কিলোওয়াট আউটপুট দিবে। যেহেতু আমরা জানি কোন একটা মেশিনের আসলে যে 25 কিলোওয়াট যে রেটিংটা আসলে দেওয়া থাকে সেটা যদি সে জেনারেটর হিসেবে কাজ করে তখন এই 25 কিলোওয়াটটা আসলে সে তার আউটপুট জেনারেটেড পাওয়ার। আর যদি সে মোটর হিসেবে যখন কাজ করবে তখন এই ডেলিভার যে পাওয়ার যেটা থাকবে, যে পাওয়ার রেটিংটা আসলে তার গায়ে লেখা থাকে, সে পাওয়ারটা হবে আসলে তার ইনপুট পাওয়ার। জিনিসটা বুঝতে পারছি? যখন তোমার রেটিং যখন দেওয়া থাকবে, রেটিং গুলো হচ্ছে 25 কিলোওয়াট এবং 250 ভোল্ট ডিসি, যদি সেটা জেনারেটর হিসেবে কাজ করে তখন আমরা ধরে নিব এই 25 কিলোওয়াট পাওয়ারটা হচ্ছে তার আউটপুট পাওয়ার। অর্থাৎ সে যখন অপারেট করবে রেটেড কন্ডিশনে সে আউটপুটে তোমাকে 25 কিলোওয়াট ডেলিভার করতে পারবে যখন সে জেনারেটর হিসেবে কাজ করবে। আর যখন সে মোটর হিসেবে কাজ করবে, মোটরের কাজই হচ্ছে আমরা জানি ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে দেওয়া। সো 25 কিলোওয়াট 250 ভোল্ট বলতে আমরা তখন ধরে নিব সে 250 ভোল্ট ডিসি সাপ্লাই যখন পাবে, সো ইনপুট থেকে 25 কিলোওয়াট ইলেকট্রিক্যাল এনার্জি নেবে এবং তাকে সে তার ইকুইভ্যালেন্ট মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে দিবে। সো আমাদের কাজ হচ্ছে এখন আর্মেচার সার্কিটে আসলে কি পরিমাণ পাওয়ারটা ডেভেলপ হয় সেটা ক্যালকুলেট করে বের করা। সো আমরা যখন শুরু করব, সো যখন জেনারেটর হিসেবে সে যখন কাজ করছে তখন আমরা ধরে নিলাম যেহেতু আমাদের আউটপুট পাওয়ারের পরিমাণ দেওয়া আছে 250 কিলোওয়াট। সো আমরা এই জেনারেটর সার্কিটটা একটু ড্র করে নিব। জেনারেটর সার্কিট যদি আমরা ড্র করে নেই, আমরা জানি সবাই জেনারেটরের যে আর্মেচার সার্কিট যেটা আছে সেখান থেকে কিছু কারেন্ট আমরা প্রডিউস করব, যে কারেন্টটা হচ্ছে সে লোডেও সাপ্লাই দিবে, দ্যাট ইজ এক্সটার্নাল টার্মিনাল সাপ্লাই দিবে, এবং সাথে সাথে ওই আর্মেচার ফিল্ডের সাথে যে প্যারালালে ফিল্ড আর্মেচার সার্কিট যেটা থাকবে তার সাথে প্যারালালে যে ফিল্ড সার্কিট থাকবে সেই ফিল্ড সার্কিটকেও সে কিছু কারেন্ট সাপ্লাই দিবে। ঠিক আছে না? তাহলে আলটিমেটলি আর্মেচার কারেন্টটা তোমার এই নোডে গিয়ে দুইটা পাতে ভাগ হয়ে যাবে। দুইটা পাতে যেহেতু ভাগ হয়ে যাবে, আমরা আলটিমেটলি জানি না আমাদের আর্মেচার সার্কিট আসলে কি পরিমাণ কারেন্ট প্রডিউস করছে, সেটা আমাদের জানা নাই। আমাদের যেটা জানা আছে সেটা হচ্ছে জাস্ট টার্মিনালে কতটুকু ভোল্টেজ সে দিবে 250 ভোল্ট, এবং কি পরিমাণ আউটপুট পাওয়ার সে জেনারেট করবে 25 কিলোওয়াট। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, আমাদের যেহেতু ভোল্টেজ এবং পাওয়ার জানা আছে, আমরা সবাই জানি পাওয়ার ইজ নাথিং বাট দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ এন্ড কারেন্ট। সো এখান থেকে আমরা যদি আউটপুট পাওয়ারকে ভোল্টেজ দ্বারা ভাগ করি তাহলে আমরা আউটপুট কারেন্টটা পাবো। সে আউটপুট কারেন্টের ভ্যালু এখানে লেখা হয়েছে 100 এম্পিয়ার। সো আমরা আউটপুট কারেন্ট পেয়ে গেলাম। আবার আমরা যেহেতু শান্ট ফিল্ড উইন্ডিং এর রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা জানি যেটা ছিল 100 ওহম। আবার শান্ট ফিল্ড উইন্ডিং এর অ্যাক্রসে কত ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি সেটাও আমরা জানি 250 ভোল্ট। সো আলটিমেটলি রেজিস্ট্যান্স দিয়ে যদি আমরা ভোল্টেজকে ভাগ করি তাহলে আলটিমেটলি শান্ট ফিল্ড সার্কিটে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে সে কারেন্টও আমরা পেয়ে গেলাম। এখন দুটো কারেন্ট আমরা জানি, এই দুটো কারেন্ট যদি আমরা জানি এই নোডের মধ্যে আলটিমেটলি তিনটা কারেন্টের যোগফল, একটা কারেন্ট আমার প্রবেশ করলো আর দুটো কারেন্ট বেরিয়ে গেল। সো আলটিমেটলি আর্মেচার কারেন্টের ভ্যালুতে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে বের করতে পারবো না এই নোডের মধ্যে। তাহলে আর্মেচার কারেন্টটা আলটিমেটলি হবে লোড কারেন্ট প্লাস শান্ট ফিল্ড কারেন্ট। সো লোড কারেন্ট ছিল আমাদের 100 এম্পিয়ার এবং তার সাথে যদি আমরা শান্ট ফিল্ড কারেন্ট 2.5 এম্পিয়ার যোগ করি তাহলে আলটিমেটলি আর্মেচার কারেন্টের ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে 102.5 এম্পিয়ার। এখন যেহেতু আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছে যেটা আমাদের রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আর্মেচার সার্কিটে আসলে কি পরিমাণ পাওয়ার প্রডিউস হচ্ছে, সেটা কি পরিমাণ পাওয়ার ডেভেলপ হচ্ছে সেটা বের করা। সো আলটিমেটলি যেহেতু আমরা জানি, আমরা যদি পাওয়ারের সংজ্ঞা যেটা আমাদের বলে পাওয়ার ইজ নাথিং বাট দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ এন্ড কারেন্ট। সো এই জায়গায় আমরা কারেন্টটা বের করেছি, আর্মেচার কারেন্টের ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 102.5। সো আমাদের যেটা দরকার, যেটা আমাদের জানা নাই, সেটা হচ্ছে এই আর্মেচার সার্কিটের অ্যাক্রসে আলটিমেটলি কি পরিমাণ ভোল্টেজ ডেভেলপ হচ্ছে। সো এই জেনারেটর ইএমএফটা যদি আমরা বের করতে যাই, আমাদের জেনারেটর সার্কিটও আমরা কিছু ম্যাথ সলভ করছিলাম এরকম, যেটা আমরা জানি জেনারেটর ইএমএফ ইজি ইজ নাথিং বাট দ্য সামেশন
of the terminal voltage derived by the generator plus the armature resistance drop। এখানে আসলে ব্রাশ কন্ট্যাক্ট ড্রপ এবং অন্যান্য যে সমস্ত আননেসেসারি ড্রপ আছে সেগুলো যেহেতু খুবই নেগলিজিবল, সো এখানে সেটা নেগলেক্ট করা হয়েছে। জাস্ট হচ্ছে আমরা জেনারেটর ইএমএফ বের করার জন্য, এটা হচ্ছে জেনারেটর ইজি, এটা বের করার জন্য জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ ভিটি এবং তার সাথে যোগ করব আর্মেচার সার্কিটে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছিল সেটা আই ইনটু আর এ। যেহেতু আই এর মান আমরা একটু আগে বের করেছি কেসিএল এর মাধ্যমে 102.5, সেটাকে যদি আমরা আর্মেচার রেজিস্ট্যান্স দিয়ে গুণ করি, সো আলটিমেটলি আমরা ভোল্টেজ ড্রপটাও পাবো। এই ভোল্টেজ ড্রপের সাথে যদি আমরা টার্মিনাল ভোল্টেজটা যোগ করে দেই, আলটিমেটলি কি পরিমাণ ভোল্টেজ আমার ওই আর্মেচার সার্কিট ডেভেলপ করেছিল সেটা আমরা পাবো। এখন ভোল্টেজও আমরা জানি, আর্মেচার কারেন্টও আমরা জানি, সো আলটিমেটলি দুইটা প্রোডাক্ট যদি আমরা করি তাহলে ওই আর্মেচারের মধ্যে ইনিশিয়াল আসলে কি পরিমাণ পাওয়ার ডেভেলপ হয়েছিল সেই পাওয়ারটা আমরা বের করতে পারবো। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? এর মধ্যে কি কোনো কোয়েশ্চেন আছে এই ফিগারটার মধ্যে? একটু সবাই খেয়াল করো, জিনিসটা বোঝা গেছে আসলে আমি কি বলতে চাইছি? জি স্যার। তাহলে যদি জেনারেটর হিসেবে যদি আমরা আউটপুট পাওয়ারটা ডেভেলপ, যে আউটপুট পাওয়ার, এই আউটপুট পাওয়ারটা আসলে তোমার এই আর্মেচারের মধ্যে কি পরিমাণ পাওয়ার ডেভেলপ হচ্ছে, আমরা আউটপুট সার্কিটের কথা বলতেছি না, জাস্ট তোমার জেনারেটর বা মোটর তার অভ্যন্তরে কি পরিমাণ পাওয়ার আসলে প্রডিউস হচ্ছিল সেটা আমরা বের করেছি। সেটা হচ্ছে 26.25 কিলোওয়াট। এখন একই মেশিন, সেম মেশিনটাকে এখন যদি তুমি মোটর হিসেবে রান করাও তাহলে তুমি যেটা করবা জাস্ট একটু কানেকশন চেঞ্জ করবা। আগে ছিল তোমার 25 কিলোওয়াট সে আউটপুটে ডেলিভার করেছিল, এখন হচ্ছে সে 25 কিলোওয়াট সে আউটপুট পাওয়ার হিসেবে নিবে না, সে হচ্ছে ইনপুট পাওয়ার হিসেবে সে সাপ্লাই থেকে ড্র করবে। ঠিক আছে না? জাস্ট মোটর যদি হয় জাস্ট উল্টা কাজ সে করবে। এখন সে ইনপুট পাওয়ার হিসেবে সময় কিছু পাওয়ার যখন সে ড্র করবে, যেহেতু আমরা বলতে সাপ্লাই পাওয়ার, এখন সাপ্লাই পাওয়ার হচ্ছে 25 কিলোওয়াট। সো আমরা আলটিমেটলি 25 কে এখন যদি ইনপুট পাওয়ার হিসেবে ধরে নেই, আগে ছিল তোমার আউটপুট পাওয়ার জেনারেটরের ক্ষেত্রে, এখন হচ্ছে ইনপুট পাওয়ার। সো ইনপুট পাওয়ারের সাথে আমরা যদি ইনপুট ভোল্টেজটাও জানি 250 ভোল্ট ইনপুট ভোল্টেজ জানি, ইনপুট পাওয়ার জানি, সো আলটিমেটলি পাওয়ারকে যদি আমরা ভোল্টেজ দিয়ে ডিভাইড করি, সো আমরা ইনপুট কারেন্টটা পাবো যেটা আগের মতোই থাকবে, জাস্ট এখানে নামটা চেঞ্জ হচ্ছে। আগে ছিল আউটপুট কারেন্ট, এখন হয়ে যাচ্ছে মোটরের ক্ষেত্রে ইনপুট কারেন্ট 100 এম্পিয়ার। আর সাথে সাথে কি চেঞ্জ হচ্ছে, আমার এই কারেন্টের ডিরেকশন গুলো চেঞ্জ হবে। যেহেতু মোটর তোমার সাপ্লাই থেকে কারেন্ট ড্র করতেছে, এই 100 এম্পিয়ার কারেন্টটা যাবে, যাওয়ার পরে এই জায়গায় সে যেহেতু দুটো প্যারাল পাথ পেলো, এই নোড থেকে সে দুটো পথে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে তোমার আর্মেচার সার্কিটে কিছু কারেন্ট যাবে, আর বাদ বাকি কিছু কারেন্ট কোথায় যাবে, শান্ট ফিল্ড সার্কিটে যাবে। এখন শান্ট ফিল্ড সার্কিট আসলে কতটুকু পরিমাণ কারেন্ট নিবে সেটা আগের মতো আমরা বের করতে পারবো, যেহেতু আমাদের রেজিস্ট্যান্সের মান জানা আছে 100 ওহম এবং তার টার্মিনাল ভোল্টেজ জানা আছে 250 ভোল্ট, সে সাপ্লাই থেকে 250 ভোল্ট নিবে। সো ভোল্টেজ দিয়ে আমরা যদি ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে আলটিমেটলি শান্ট ফিল্ড কারেন্টটা পাবো আগের মতোই। আর কারেন্ট যদি জানি তাহলে আমরা ইনপুট কারেন্টও জানি, সো আলটিমেটলি আর্মেচার কারেন্টটা এখন কত হবে, আর্মেচার কারেন্টের ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারবো এখন যখন আমরা মোটরে দুইটা বিয়োগ করতে হবে। জাস্ট বিয়োগ করে দেবো আমরা। জাস্ট আমরা যেহেতু এই নোডে এসে কারেন্ট দুটো কথা ভাগ হয়ে যাচ্ছে, আমরা যদি 100 এম্পিয়ার থেকে 2.5 এম্পিয়ার বাদ দিই তাহলে আলটিমেটলি আর্মেচার সার্কিটে কি পরিমাণ কারেন্ট আমার ড্র করবে সেই কারেন্টের ভ্যালুটা আমরা পেয়ে যাব, যেটা হচ্ছে 97.5 এম্পিয়ার। এখন আমরা জানি সবাই মোটর যখন তোমার চলা শুরু করবে, সেই মোটরের উইন্ডিং গুলো ম্যাগনেটিক ফ্লাক্সে কাট করলে তার মধ্যে যে ইএমএফটা প্রডিউস হয় সেটাকে আমরা নাম দিয়েছিলাম ব্যাক ইএমএফ। এই ব্যাক ইএমএফটা যেহেতু আমাদের সাপ্লাই ভোল্টেজকে সবসময় অপোজ করে, সো আলটিমেটলি আমরা জাস্ট জেনারেটর ইএমএফ যে ইকুয়েশনটা ছিল সেটাকে যদি একটু রিয়ারেঞ্জ করে মোটরের ক্ষেত্রে রাখি তাহলে সেটা হয়ে যাবে টার্মিনাল ভোল্টেজ মাইনাস দ্য রেজিস্ট্যান্স ড্রপ। কারণ হচ্ছে মোটরের ক্ষেত্রে তোমার এই টার্মিনাল ভোল্টেজটাই তোমার এই ব্যাক ইএমএফ কে সাপ্লাই দেয় এবং সাথে সাথে আর্মেচার উইন্ডিং এর যে ভোল্টেজ ড্রপটা হয় সেটাকে সাপ্লাই দেয়, যেটা আমরা লাস্ট ক্লাসেও দেখছি। দ্যাট ইজ মোটরের ক্ষেত্রে ইকুয়েশনটা ছিল অনেকটা এরকম, দ্যাট ইজ সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু ব্যাক ইএমএফ প্লাস দ্য আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপ। সো জাস্ট ওই ইকুয়েশনটাকে যদি আমরা একটু ম্যানিপুলেট করে লিখি তাহলে আমরা লিখতে পারি ব্যাক ইএমএফ সমান সাপ্লাই ভোল্টেজ মাইনাস দ্য আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপ, যেটা জেনারেটরের ক্ষেত্রে প্লাস ছিল এই জায়গায় সেটা মাইনাস হচ্ছে। সো জাস্ট আগের মতোই আমরা যদি বিয়োগ ফলটা বাদ দেই তাহলে আলটিমেটলি ব্যাক ইএমএফ কতটুকু হবে সেটা আমরা পেয়ে যাব। এখন ব্যাক ইএমএফ হচ্ছে তোমার এই আর্মেচারের একটা হচ্ছে ডেভেলপ যে ভোল্টেজ সেটা, এবং আর্মেচার তোমার সাপ্লাই থেকে কি পরিমাণ কারেন্ট ড্র করলো সেটাও আমরা জানি। সো আলটিমেটলি দুটো যদি আমরা প্রোডাক্ট করে নেই তাহলে আর্মেচারে কি পরিমাণ পাওয়ার ডেভেলপ হবে সেটাও আমরা বের করতে পারবো। সো একই মেশিন আমরা সেকশন এতে যেটাকে আমরা আসলে জেনারেটর হিসেবে রান করিয়েছি, সেই জিনিসটাকে একই মেশিনটাকে যখন আমরা সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিব, সেই সাপ্লাই থেকে যখন 25 কিলোওয়াট ইনপুট নিচ্ছিল ওই একই মেশিনটা আবার মোটর হিসেবে রান করা শুরু করলো। তো এই ধরনের এক্সাম্পল আসলে কি পাওয়া যাবে যদি পরীক্ষায় আসে? অনেকটা সহজ না? জি স্যার। সো সহজ থেকে যদি আমরা একটু জটিলের দিকে যাই, এখন আরেকটা ম্যাথ আমাদের চলে আসলো।
এই ম্যাথটা আমি একটু পুরো করবো না, এটা তোমাদের জন্য একটু রেখে দিব। জাস্ট এখানে জাস্ট কি বলা হয়েছে সেটা একটু যদি আমি শুরু করে দেই। একটা সিরিজ মোটরের কথা বলা হয়েছে। একটা সিরিজ মোটর যখনই বলবে যে ধরনের মোটরই হোক না কেন, আমরা একটা সার্কিটটা আগে ড্র করে নিব। সার্কিটটা ড্র করে নিলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। যেহেতু সিরিজ মোটর বলা হয়েছে, আর কিছুই না, জাস্ট আর্মেচার সার্কিটের সাথে আমাদের ফিল্ড সার্কিটটা সিরিজে থাকবে। আর এখানে একটা কন্ডিশন বলে দেওয়া হয়েছে আমাদেরকে, সেটা হচ্ছে টর্ক। এই টর্ক যেটা আছে মোটরের মধ্যে, যে টর্কটা ডেভেলপ হবে সেটা হচ্ছে স্পিডের সাথে স্কোয়ার আকারে তোমার ভেরি করবে। আমরা বুঝতে পারছি যে টর্ক অফ হুইচ ভেরিজ অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য স্পিড, অর্থাৎ মোটরের যতটুকু স্পিড ডেভেলপ হবে তার স্কোয়ার আকারে আমার স্পিড টর্ক যদি ভেরি করে। প্রথম কেসে আমরা যেটা করলাম সেটা হচ্ছে টর্ক TA1 ইজ প্রপোর্শনাল টু n1 স্কোয়ার, তাহলে স্পিডের স্কোয়ার আকারে আমার টর্ক ভেরি করতেছে। সেকেন্ড ক্ষেত্রে আমরা জাস্ট এটা লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর দুটো যদি আমরা রেশিও করে আমরা এভাবে একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি। আর তারপর যেটা বলা হয়েছে, দ্য মোটর টেকস এ কারেন্ট অফ 15 এম্পিয়ার হোয়েন দ্য স্পিড ইজ 600 আরপিএম, অর্থাৎ 600 আরপিএম এর যখন সে রান করবে তখন সে সাপ্লাই থেকে তোমার 15 এম্পিয়ার কারেন্ট ড্র করবে। যেটা আমাদের ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে calculate the speed and the current when the motor field winding is shunted by a diverter of the same resistance. আমরা লাস্ট ক্লাসে কিছু ডাইভার্টার দেখছিলাম। আমাদের লাস্ট ক্লাসে এই ধরনের একটা সার্কিট আমাদের ছিল। জাস্ট আমাদের এই এক্সাম্পল যে তোমার সার্কিট নিয়ে ডিল করছে, জাস্ট এরকম একটা সার্কিট যেখানে বলা হয়েছে তোমার এই শান্ট ফিল্ড সার্কিটটা যখন সিরিজে থাকবে, একটু খেয়াল করো সবাই, যখন কোনো ডাইভার্টার নাই, কেস 1, যখন কোনো ডাইভার্টার সার্কিট আমাদের নাই, ধরো আমরা ফার্স্ট কেজে আছে, আমাদের এখানে কোনো প্যারালাল ডাইভার্টার নাই, তো সিরিজ ফিল্ডে আলটিমেটলি যে কারেন্টটা ফ্লো করবে একই কারেন্ট তোমার আর্মেচার ফিল্ডে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যদি তোমার একটা ডাইভার্টার এখানে যোগ করে দেই, আর একটা প্যারালাল পাথ যদি আমি ক্রিয়েট করি, তোমার এই আর্মেচার কারেন্ট যেটা সিরিজ ফিল্ডে দিয়ে প্রবাহিত করতো, সে সেম কারেন্ট কি এখন সিরিজ ফিল্ড দিয়ে যাবে? না স্যার। অবশ্যই যাবে না, কারণ ডাইভার্টার পাথে তোমার কিছু কারেন্ট ফ্লো করবে। এখন ধরো এই সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স এর মান হচ্ছে 2 ওহম, এবং তুমি ডাইভার্টার যেটা চুজ করেছো সেটা রেজিস্ট্যান্স এর মান হচ্ছে 2 ওহম। তো আলটিমেটলি দুইটা পাথে কারেন্ট ফ্লো এর মান সেম হবে না? কথা বুঝতে পারছি? জি স্যার। যদি রেজিস্ট্যান্স সেম হয় অবশ্যই কারেন্ট ফ্লো সেম হবে। সো আলটিমেটলি তোমার যখন ডাইভার্টার ছিল না, তখন যদি সিরিজ ফিল্ড পাথে তোমার আইএ পরিমাণ কারেন্ট ফ্লো করে, আফটার কানেক্টিং দ্য ডাইভার্টার অফ দ্য সেম রেজিস্ট্যান্স ভ্যালু অফ সিরিজ ফিল্ড, তোমার কারেন্টের ম্যাগনিটিউডটা সেম থাকবে না, মানে দুইটা পাথে তোমার একই কারেন্ট ফ্লো করবে যদি আমি রেজিস্ট্যান্স সেম রাখি। জি তাহলে তোমার ডাইভার্টার কানেক্ট করার আগে যদি কারেন্ট হয় আইএ, আফটার কানেক্টিং দ্য ডাইভার্টার অফ দ্য সিরিজ রেজিস্ট্যান্সের সেম ভ্যালু, সো দুইটা কারেন্টের মান হয়ে যাবে তখন হাফ অফ আইএ, অর্থাৎ দুইটা পাতে সেম কারেন্ট ফ্লো করবে। যদি আগে 10 এম্পিয়ার ফ্লো করতো, এখন অর্ধেক অর্ধেক কারেন্ট দুইটা পাতে ভাগ হয়ে যাবে, 5 এম্পিয়ার 5 এম্পিয়ার করে ফ্লো করবে। তো সেটাকে আমরা লিখতে পারি আসলে কত, IA/2। অতটা বুঝতে পারছি? যদি আগে 10 এম্পিয়ার ফ্লো করতো, এখন তোমার দুইটা প্যারালাল পাথ, দুইটা পাথের রেজিস্ট্যান্স সেম, সো আলটিমেটলি 10 এম্পিয়ার দুই পাতে ভাগ হলে 5 এম্পিয়ার 5 এম্পিয়ার করে ভাগ হবে। সো সেম জিনিসটা আমরা যদি জাস্ট কারেন্টের ম্যাগনিটিউড না দিয়ে জাস্ট আইএ দিয়ে প্রকাশ করি, আগে কারেন্ট ফ্লো করতে আইএ, এখন সেম ভ্যালু একটা ডাইভার্টার ইউজ করার দরুন, সিরিজ ফিল্ডের সেম ভ্যালু একটা ডাইভার্টার ইউজ করার দরুন কারেন্টের মান হয়ে যাবে কত, IA/2 IA/2। ঠিক আছে না? এই জিনিসটা বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। হ্যাঁ, জিনিসটা যদি বোঝা যায় তাহলে আমরা জিনিসটা বলার একটা উদ্দেশ্য আছে আমার। সো ওই জিনিসটা যদি আমরা সেকেন্ড কেস এখানে অ্যাপ্লাই করে একটু দেখো। প্রথম ক্ষেত্রে আমরা যে টর্কের ইকুয়েশনটা লিখেছিলাম, এই জিনিসটা একটু ক্রিটিক্যাল, এই লাইনটা বুঝলে মোটামুটি ম্যাথটা ক্লিয়ার হয়ে যাবে। সে হচ্ছে ফার্স্ট কেসে যখন আমরা আসি তখন হচ্ছে আমাদের স্পিড হচ্ছে 600 আরপিএম, কারেন্ট হচ্ছে 15 এম্পিয়ার, তখন হচ্ছে আমাদের সিরিজ ফিল্ড সার্কিটটা ফ্রি অবস্থায় আছে, এখানে কোনো ডাইভার্টার আমাদের নাই। তখন হচ্ছে ফ্লাক্স এবং কারেন্ট এই দুটোর সাথে, প্রোডাক্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে আমাদের টর্ক। আবার আমরা জানি যেহেতু সিরিজ ফিল্ড তোমার আর্মেচার কারেন্টের সমপরিমাণ কারেন্টই ক্যারি করেছিল, সো আলটিমেটলি আবার সিরিজ ফিল্ডে যতটুকু পরিমাণ ফ্লাক্স প্রোডাকশন হয় সেটা হচ্ছে ওই সিরিজ ফিল্ডের মধ্যে যতটুকু পরিমাণ ফিল্ড কারেন্ট প্রবাহিত হয় তার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। আর সিরিজ ফিল্ডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা হচ্ছে তোমার আর্মেচার কারেন্টের সমান, কারণ যেহেতু তারা দুটোই সিরিজে আছে, আর্মেচার সার্কিট এবং সিরিজ ফিল্ড সার্কিট। সো আলটিমেটলি আমরা যেটা লিখতে পারি, এই সিরিজ ফিল্ডের যে ফ্লাক্স সেটা হচ্ছে কারেন্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো আলটিমেটলি Φ1 ইজ ইকুয়াল টু IA1। সো দুইটা IA1 যদি তোমার গুণাকারে থাকে সেটাকে আমরা লিখতে পারি IA1 স্কয়ার। এই জিনিসটা বুঝছো? ফার্স্ট থেকে কিভাবে IA1 স্কয়ার হয়েছে, জিনিসটা বোঝা গেছে? আরেকবার একটু বলেন, আরেকবার একটু বলেন। হ্যাঁ, এই জিনিসটা একটু হোয়াইট বোর্ডে একটু দেখাইলে একটু ভালো হয়। আমি একটু হোয়াইট বোর্ডে যাই। আমরা বলেছি আমাদের একটা সিরিজ ফিল্ড উইন্ডিং আছে ধরো এরকম, আর একটা হচ্ছে আমাদের একটা আর্মেচার সার্কিট আছে। আমি জাস্ট একটা রেজিস্টার দিয়ে দেখাই। ধরো এই দুইটা সার্কিট আমাদের কারেন্ট ফ্লো করছে, একটা হচ্ছে IA পরিমাণ কারেন্ট আমাদের ফ্লো করলো,
এখন এটা যেহেতু ফিল্ড উইন্ডিং এর মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা আমি ডিনোট করলাম আইএফ, কিন্তু দুটো উইন্ডিং যেহেতু তোমার সিরিজে আছে তো আলটিমেটলি আইএফ সমান কত আয়া না, কারণ সিরিজে আছে তো সেম কারেন্ট তো, তাই না, কোনো তো পার্থক্য নাই। আবার এই ফিল্ডে উইন্ডিং এ তোমার যতটুকু পরিমাণ ফ্লাক্স প্রডিউস হয় সেই ফ্লাক্সটাকে আমরা বলতেছি, ধরো ফ্লাক্স যদি ফাই হয় সেই ফ্লাক্সটা হচ্ছে ফিল্ড কারেন্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে না। এখন ফিল্ড কারেন্ট যেহেতু তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল, আলটিমেটলি ফিল্ড কারেন্ট হচ্ছে আবার তোমার আই এর সমান। সো আলটিমেটলি আমরা এটা লিখতে পারি ফ্লাক্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই এ, যেখানে আই হচ্ছে তোমার সিরিজ ফিল্ড সার্কিটে আর্মেচার কারেন্ট। সো আলটিমেটলি একটা টর্কের ইকুয়েশন যদি আমরা লিখি, টর্ক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফাই ইনটু আইএ, এটা আমরা লাস্ট ক্লাসেও দেখেছিলাম যখন আমরা স্পিড কন্ট্রোলে ছিলাম। সো আলটিমেটলি এই ফ্লাক্সটাকে যদি এখন আমি আইএ দ্বারা যদি তোমার রিপ্লেস করি, তাহলে আমরা লিখতে পারি আইএ ডট আইএ। সো আলটিমেটলি দুইটা আইএকে আমরা কম্বাইন করে লিখতে পারি আইএ স্কোয়ার। জাস্ট এই জিনিসটা আমি বললাম, এখন একটু বোঝা গেছে? জি স্যার। তো জিনিসটা যদি বোঝা যায়, আমরা যদি স্লাইডে ফেরত আসি, স্লাইড তো দেখা যাচ্ছে তাই না? সো জাস্ট ওই জিনিসটা আমরা করলাম, এই জায়গায় টর্কের সাথে আমরা ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ অফ দা স্কোয়ার অফ আর্মেচার কারেন্ট, এই জিনিসটা আমরা করেছি। সো দ্বিতীয় ক্ষেত্রে আমরা চলে আসি, সেকেন্ড কেস, যেখানে হচ্ছে আমরা ওই শান্ট ফিল্ড সার্কিটের সাথে ডাইভার্টার একটা ইউজ করলাম সিরিজ ফিল্ড সার্কিটের সাথে। ওই ডাইভার্টার ইউজ করার পরে যেটা হলো সেটা হচ্ছে আমরা বলেছি আফটার ইউজিং দ্য ডাইভার্টার শান্ট ফিল্ড সার্কিটের মধ্যে সিরিজ ফিল্ড সার্কিটের মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে প্রথম কেজের অর্ধেক, অর্থাৎ আর্মেচার কারেন্টের জাস্ট হাফ। সো এই ফ্লাক্সটা আবার প্রপোর্শনাল টু হয়ে যাবে হাফ অফ দ্য আর্মেচার কারেন্ট। এই জিনিসটা বোঝা গেছে কিভাবে ফ্লাক্সটা তোমার আর্মেচার কারেন্টের অর্ধেক হচ্ছে? যদি বোঝা না যায় বলো, এই ফ্লাক্সটা কিভাবে আর্মেচার কারেন্টের অর্ধেক হলো? এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমাদের ম্যাথটা করতে সহজ হবে। বুঝি নাই স্যার, আরেকবার একটু বুঝান। আচ্ছা, ওটাও যদি না বুঝো তাহলে একটু শান ফিল্ডে স্যার অর্ধেক কারেন্ট গেছে সেই হিসেবে, হ্যাঁ ঠিক আছে, আর্মেচারের অর্ধেক। ঠিক আছে, ও যেটা বলছে সেটা আমি একটু আর সবার জন্য একটু আরেকবার দেখাই। আমাদের যেহেতু দুইটা প্যারালাল পাথ আছে, একটা হচ্ছে শান্ট ফিল্ড আর একটা হচ্ছে আমি একটা ডাইভার্টার ইউজ করলাম, একটা ডাইভার্টার আমি ইউজ করলাম। এখন এই দুইটা পাথের রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে তোমার সেম, ধরো 1 এম্পিয়ার, এটা হচ্ছে 1 এম্পিয়ার। সো 1 এম্পিয়ার ফ্লো করার আগে তোমার কারেন্ট ছিল আইএ, ধরো এখানের মধ্যে যে কারেন্টটা যাচ্ছিল সেটা হচ্ছে তোমার আগে ছিল 10 এম্পিয়ার, কিন্তু এখন দুইটা পাথ যেহেতু পাচ্ছে সে কারেন্টটা এখন দুইটা পাথে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে তোমার 5 এম্পিয়ার যেহেতু সমান মানের রেজিস্ট্যান্স তুমি ইউজ করেছো, আর একটা হচ্ছে 5 এম্পিয়ার। আবার এই পাথ থেকে যখন কারেন্টটা তোমার জয়েন্ট হয়ে যখন আর্মেচারের দিকে ফ্লো করবে তখন তুমি কত পাবা? 5 এম্পিয়ার প্লাস 5 এম্পিয়ার ইকুয়াল টু 10 এম্পিয়ার, ঠিক আছে না? সো আমি যদি ম্যাগনিটিউড দিয়ে না লিখে জাস্ট তোমার সিম্বল দিয়ে লিখি, এটা ছিল আগে ছিল আইএ, এখন দুইটা পাথে সে ভাগ হয়ে যাচ্ছে। সো আমরা লিখতে পারি আলটিমেটলি কারেন্টটা হবে আইএ ডিভাইড বাই 2। তো এই ফার্স্ট পাথে আলটিমেটলি কারেন্টটা হবে কত? আইএ ডিভাইড বাই 2। জাস্ট আমি এই জিনিসটাই বললাম। আবার যেহেতু তোমার কারেন্ট যে ফিল্ড কারেন্ট যতটুকু ফ্লো করবে, এই ফিল্ড কারেন্ট যতটুকু ফ্লো করবে ফ্লাক্স হবে ততটুকু, অর্থাৎ ফ্লাক্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফিল্ড কারেন্ট। সো আমরা যেটা লিখতে পারি ফ্লাক্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু half of the armature current. That is, the half of the armature current is again is directly proportional to the field current. জাস্ট এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটার মধ্যে পার্থক্যটা যদি বুঝতে পারো তাহলে বোঝা যাবে। এখন কি ক্লিয়ার হয়েছে একটু যে কেন আমরা হাফ অফ দা আর্মেচার কারেন্ট ইউজ করলাম? কারণ হচ্ছে জাস্ট আমরা দুইটা পাথে ভাগ করে দিয়েছি, জাস্ট ওর জন্য আমরা হাফটা ইউজ করছি আর কি। আর ওই শানটা থাকলে আইএ বাই 2 টা হবে, দেখতো? হ্যাঁ, শান্ট থাকলে আই বাই 2 হবে, কিন্তু একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে তোমার শান্ট পাথের রেজিস্ট্যান্সের ভ্যালু যদি তোমার ওই ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্স ভ্যালুর সমান হয় আর কি। কম বেশি হলে তো তখন তোমার হাফ থাকবে না, তাই না? যদি দুইটা প্যারালাল পাথ, হ্যাঁ যদি প্যারালাল পাথের রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হয় তাহলে তোমার ওই কারেন্টটা সেম ভাবে ডিভাইড হবে, আর যদি কম বেশি হয় তখন হচ্ছে ওই তোমার প্যারালালের সূত্র দিয়ে বের করতে হবে আর কি, সেটা তোমরা জানো আচ্ছা, সবাই। দুইটা সামেশন তখন আর্মেচারের ভিতর দিয়ে যাবে না? বুঝে নাই? শান্টের কারেন্ট আর ডাইভার্টারের কারেন্ট দুইটারে তো সামেশন আর্মেচারের ভিতর দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন। এক্স্যাক্টলি হ্যাঁ, ওটা তো তোমার সাম হওয়ার পরে নোট থেকে বেরে একই কারেন্ট আবার তোমার আর্মেচার দিয়ে ফ্লো করবে। ওই জন্য তো আমরা এই জায়গায় তোমার আই টু রাখছি। তোমার এখানে তুমি আই টু বাই 2 লিখছো, তারপর আই টু লিখছো, তারপর জাস্ট আগের মতো আই টু স্কোয়ার ডিভাইড বাই 2। এখন এতটুকু পর্যন্ত এই দুটো লাইন বুঝলে তুমি বাকিগুলো তুমি ক্যালকুলেশন করতে পারবা। জাস্ট তুমি টর্কের জায়গায় এই ইকুয়েশন গুলো যখন পুট করবা, আলটিমেটলি তোমার স্পিড গুলো জানা নাই, এই স্পিডের মধ্যে একটা স্পিড তোমার জানা আছে আর একটা স্পিড তোমার জানা নাই, তুমি জাস্ট এই টর্কের জায়গায় কারেন্ট গুলো যখন পুট করবা আলটিমেটলি এরকম একটা ইকুয়েশন তুমি পাবা। আবার লাস্ট ক্লাসে আমরা আরেকটা ইকুয়েশন দেখাইছিলাম ব্যাক ইমের সাথে ফ্লাক্সের রিলেশন দিয়ে। সো আলটিমেটলি আমি আর বাদ বাকি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, এটা তোমরা জাস্ট একটু দেখলেই পারবা। এই জায়গায় তুমি জাস্ট ইকুয়েশন গুলো পুট করলে এখান থেকে তুমি স্পিডটা ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারবা। কথা বুঝাতে পারছি? এই জিনিসটা একটু ট্রাই করে দেখবা, এটা পারা যাবে বাকিটা।
জাস্ট যে দুইটা জিনিস আমাদের একটু কমপ্লিকেটেড ছিল সেটা আমি বলে দিলাম, এই টর্কের ইকুয়েশন এবং এই টর্কের ইকুয়েশন। সো ইকুয়েশন নাম্বার 1 এবং 2 যদি তুমি আলটিমেটলি ক্যালকুলেশন করো, সো তুমি আলটিমেটলি কারেন্ট এবং যে তোমার মোটর স্পিড বের করতে বলা হয়েছে সেটা তুমি ফাইনালি ক্যালকুলেশন করতে পারবে। কোনো কোয়েশ্চেন কি আছে এর মধ্যে আর? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা একটু থিওরির দিকে চলে যাই। আর কিছু এক্সাম্পলের কথা আমি বলে দিছি, মানে যে সমস্ত এক্সাম্পল আমরা 2 দিন ধরে দেখছি ওই এক্সাম্পল গুলো আলোকে কিছু এক্সাম্পল বইতে আছে, তোমরা জাস্ট একটু এক্সাম্পল গুলো দেখলে চলবে, বাদ বাকি গুলো দেখার দরকার নেই। বইতে অনেক এক্সাম্পল আছে, সবগুলো এক্সাম্পল করতে আমি বলতেছি না, জাস্ট এই ম্যাথ গুলোর মতো যে দুটো একটা ম্যাথ আমি দেখাইছি এগুলোর মতো যে কয়েকটা এক্সাম্পল আছে আমি মেনশনও করে দিয়েছি, জাস্ট এগুলো দেখলে চলবে। ঠিক আছে, এরপর আমরা লাস্ট একটা টপিক আমাদের আছে, এটা শেষ করতে পারলে আমাদের ডিসি মোটর শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে দা ডিসি মোটর স্টার্টার। আর স্টার্টার বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, আমরা জানি আমাদের মোটর গুলো যদি খুব স্মল রেঞ্জের মোটর হয়, অর্থাৎ ছোটখাটো মোটর যদি হয়, সে ছোট মোটর গুলো আমাদের সাপ্লাই থেকে পাওয়ারও নিবে কম, ভোল্টেজও নিবে কম, এবং তাদের রেটেড কারেন্টও কম। সো তাদেরকে সরাসরি যদি আমরা সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দেই তাহলে তার কোনো সমস্যা নাই, তারা সাপ্লাই থেকে প্রয়োজনীয় পরিমাণ ভোল্টেজ এবং কারেন্ট ড্র করে তারা চলতে পারবে। কিন্তু মোটরের সাইজ যদি খুব বড় হয়ে যায়, ধরো লার্জ সাইজের কোনো মোটর যদি হয়, এই লার্জ সাইজের মোটর গুলোকে যদি আমরা সরাসরি কোনো আমরা স্টার্টার কানেকশন ছাড়া, অর্থাৎ কোনো সার্কিট ছাড়া যদি সরাসরি মোটরটাকে আমরা সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দেই, তাহলে প্রবলেম যেটা হচ্ছে, এই লার্জ মোটর গুলো যেহেতু সাইজ অনেক বড়, তাদের মধ্যে অভ্যন্তরে যে ম্যাগনেটিক ফিল্ড যেটা থাকবে সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে ডেভেলপ করার জন্য, তাদেরকে প্রয়োজনীয় পরিমাণ ফ্লাক্স ডেভেলপ করার জন্য তোমার সাপ্লাই থেকে প্রচুর পরিমাণে কারেন্ট ড্র করতে হবে। এবং সাথে সাথে যেহেতু সে বড় মোটর, তার ইনার্সিও বেশি, সো তার স্পিডটা বিল্ড আপ করার জন্য তাকে সাপ্লাই লাইন থেকে প্রচুর পরিমাণ আর্মেচার কারেন্ট ড্র করতে হবে। কথা বুঝতে পারছি, এগুলো তো থিওরিটিক্যাল কথাবার্তা। সো যেহেতু সে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ড্র করবে, যে কারেন্টটা হচ্ছে তার নর্মাল রেটেড কারেন্ট যেটা আছে, ধরো একটা মোটর আমরা একটু আগেও দেখছি, তার ফুল লোড কারেন্ট ধরো 20 এম্পিয়ার। ফুল লোড কারেন্ট বলতে হচ্ছে মোটরকে যদি তুমি একদম ফুল লোড দিয়ে রান করাও, একদম যতটুকু পরিমাণ লোড সে ক্যারি করতে পারে তার ক্যাপাসিটি অনুযায়ী, ততটুকু পরিমাণ লোড মনে করো তুমি রোটরের শেফটে লাগাই দিছো, মানে মোটরের সাথে জয়েন করেছো, এরপরে সে যতটুকু পরিমাণ কারেন্ট ড্র করবে সেটা যদি হয় 20 এম্পিয়ার, মোটর স্টার্ট হওয়ার সময় যখন সে একদম স্থির অবস্থা থেকে ধরো তোমার যাত্রা শুরু করবে, তখন ওই ফুল লোড কারেন্টের চাইতে 5 থেকে 10 গুণ বেশি কারেন্ট তার দরকার পড়ে। কথাটা বুঝতে পারছি? ধরো ফুল লোড অবস্থায় তার কারণ হচ্ছে 20 এম্পিয়ার, সে যখন একদম স্টেডি কন্ডিশন থেকে লোড নিয়ে যখন সে চলা শুরু করবে, তখন তার অভ্যন্তরে আমরা জানি কিছু ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করতে হবে, সাথে সাথে তার আর্মেচার উইন্ডিং এও কিছু কারেন্ট আমাদের সাপ্লাই দিতে হবে। সো ধরো যদি তার রেটেড কারেন্ট হয় 20 এম্পিয়ার, 5 থেকে 10 গুণ কারেন্ট যদি হয়, 100 এম্পিয়ার বা তার কাছাকাছি কিছু কারেন্ট আমাদের তাকে দিতে হবে। কিন্তু লার্জ মোটর যেহেতু আমরা বলতেছি, সো লার্জ মোটর যদি সরাসরি ভাবে আমরা সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিতাম, যেটা হতো এট দ্য মোমেন্ট অফ স্টার্টিং মোটর অনেক হিউজ পরিমাণে স্টার্টিং কারেন্ট ড্র করতো। আর এই স্টার্টিং কারেন্ট যদি খুব বেশি হয়ে যায়, এক্সেসিভলি হাই কারেন্ট ড্র করার দরুন মোটরের ইন্টারনাল যে রেজিস্ট্যান্স গুলো আছে, যেমন আমরা একটু আগে আর্মেচার উইন্ডিং যেটা দেখেছি, তার রেজিস্ট্যান্স বেরোচ্ছিল মাত্র 0.06 এম্পিয়ার, যেহেতু 0.06 ওহম, যেহেতু রেজিস্ট্যান্সের মান খুবই কম, সো বেশি পরিমাণ কারেন্ট ড্র করার দরুন আলটিমেটলি ওই উইন্ডিং গুলো বার্ন আউট হতে পারে, মানে পুড়ে যেতে পারে। আবার তুমি যেহেতু টার্মিনালের একটা কোন একটা পাওয়ার সিস্টেমের সাথে তোমার মোটরটা কানেক্ট করেছো, সো পাওয়ার সিস্টেমের একটা নির্দিষ্ট টার্মিনাল ভোল্টেজ আছে, ধরো 220 ভোল্ট আমাদের যেটা সাপ্লাই ভোল্টেজ। সো ওই জায়গায় তুমি যদি একটা হিউজ অ্যামাউন্টের কারেন্ট যদি তুমি সাপ্লাই থেকে ড্র করতে থাকো, আলটিমেটলি দেখা যাচ্ছে তোমার সাপ্লাই এন্ডে বা ড্রাস্টিক্যালি একটা ভোল্টেজ ড্রপ দেখা যায়। ধরো আমরা ওই রেজিস্ট্যান্স আছে না, মনে করো সিরিজে অনেকগুলো রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম, সো অনেক বেশি মানে রেজিস্ট্যান্স যদি আমরা বেশি যোগ করি, তাহলে আলটিমেটলি আমাদের ভোল্টেজ ড্রপের মানটাও বেশি হয়ে যায়। ঠিক অনুরূপভাবে আমরা লার্জ একটা মোটরকে যদি সরাসরি সাপ্লাই এন্ডের সাথে কানেক্ট করে দেই, সেটা অনেক বেশি পরিমাণ কারেন্ট ড্র করার দরুন ওই যে টার্মিনালে সে কানেক্টেড থাকবে, ওই টার্মিনালে তোমার দেখা যায় হিউজ অ্যামাউন্টের একটা ভোল্টেজ ড্রপ দেখা যায়, যেটা হচ্ছে আমাদের নর্মাল স্টেবল অপারেশন যেটা আছে সেই স্টেবল অপারেশনের জন্য খুবই ক্ষতিকর। সো আমরা যেটা করে থাকি, সরাসরি যে সমস্ত আমাদের লার্জ মোটর যেগুলো আছে সেগুলোকে সরাসরি সাপ্লাইয়ের সাথে কানেক্ট না করে আমরা তাদেরকে একটা স্টার্টার সার্কিটের সাহায্যে আসলে সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব। যে স্টার্টার সার্কিটটা হচ্ছে খুব কম সময়ের জন্য, ধরো স্টার্টিং পিরিয়ডের জাস্ট 5 to 10 সেকেন্ড তোমার মোটরের সাথে কানেক্টেড থাকবে। যখন হচ্ছে মোটরটা তোমার নেসেসারি অ্যামাউন্ট অফ স্পিড যখন বিল্ড আপ করতে পারবে, এবং স্পিড যখনই বিল্ড আপ করবে আমরা জানি সেই তোমার কিছু ফ্লাক্স কাট করা শুরু করে, ফ্লাক্স কাট করলে তার মধ্যে কিছু ব্যাক ইএমএফ ডেভেলপ হবে, অর্থাৎ যখনই সে রেটের একটা কন্ডিশনে পৌঁছে যাবে, সেই স্টার্টার সার্কিটটা তোমার সাপ্লাই থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে তোমার মোটরটাকে সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে নর্মাল অপারেশন করতে হবে।
সো স্টার্টারের যে প্রয়োজনীয়তাটা সেটা আমি থিওরিটিক্যালি বললাম, সেটা যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি আসলে কেন আমাদের একটা স্টার্টার দরকার, সেটা যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি আমরা এই ধরনের একটা সার্কিট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের একটা শান্ট ফিল্ড সার্কিট, তার সাথে প্যারালাল আছে একটা আমাদের আর্মেচার, এটা হচ্ছে একটা আমাদের আর্মেচার। সো আমরা আর্মেচার সার্কিটের একটা ইকুয়েশন আমরা জানি, যেটা ছিল আই এর সমান সাপ্লাই ভোল্টেজ মাইনাস দ্য ব্যাক ইএমএফ ডিভাইড বাই দ্য রেজিস্ট্যান্স। এই ইকুয়েশনটা তো আমরা পরিচিত, তাই না? ইকুয়েশনটা সবার পরিচিত নাকি কোনো মানে আননোন কিছু আছে এখানে? দেখো তো। না স্যার, পরিচিত। হ্যাঁ, এখানে হচ্ছে সাপ্লাই ভোল্টেজ আছে, যে সাপ্লাই ভোল্টেজ থেকে আমরা বাদ দেবো কাকে, ব্যাক ইএমএফ, যে ব্যাক ইএমএফ হচ্ছে আমাদের আর্মেচারের একটা হচ্ছে ডেভেলপ ইএমএফ, আর ডিভাইড বাই হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। এখন ধরো তোমাকে আমি ফর এক্সাম্পল একটা মোটর দিলাম, যে মোটরটা হচ্ছে তোমার 440 ভোল্ট ডিসি, অবশ্যই ডিসি, আমরা এখন এসিতে নাই। 440 ভোল্ট ডিসি মানে অনেক বেশি না? ডিসি ভোল্টেজের মান তো অনেক বেশি, তাই না? তোমার 440 ভোল্ট ডিসি আর 440 ভোল্ট এসির মধ্যে কোনটা হার্মফুল বেশি হবে? মানে 440 ভোল্ট এসি। এসি হার্মফুল না ডিসি জি হার্মফুল? স্যার, এসি এসি হার্মফুল তোমার, সেটা যদি ধরো এসি তোমার আছে আরএমএস ভ্যালু পিক ভ্যালু দুইটা প্যারামিটার আছে, এটা তো জানো বোধহয়, ছাত্র বলছে। তখন তুমি যদি আরএমএস ভ্যালু যদি চিন্তা করো তখন একটু হার্মফুল, কারণ পিক ভ্যালু তো নিয়ে গেলে আমরা জানি আরএমএস ভ্যালুকে কত √2 দিয়ে গুণ করতে হয় না? জি স্যার। 440 ভোল্টকে যদি আমি √2 দিয়ে গুণ করি তখন আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ধরো আমি যদি বললাম 440 ভোল্ট এসি পিক টু পিক এবং 440 ভোল্ট ডিসি, ঠিক আছে, তখন আলটিমেটলি তোমার ডিসিটা অনেক হার্মফুল হবে না? যেহেতু 440 ভোল্ট ডিসি ডিরেক্ট কারেন্ট। আর পিক টু পিক হিসাব না করলেও আসলে এখানে একটু কন্ট্রোভার্সি আছে, যদি আমরা পিক টু পিক ক্যালকুলেশন করে আমরা বলতেছি আসলে তোমার 440 ভোল্ট এসিটা একটু হার্মফুল, কিন্তু তুমি ডিসি কারেন্ট যেটা আছে সেটা যদি ডিরেক্ট কারেন্ট, সো আলটিমেটলি 440 ভোল্ট ডিরেক্ট কারেন্ট যদি সাপ্লাই তুমি দাও আলটিমেটলি সেটা আসলে অনেক হার্মফুল আর কি। কিন্তু এসি তো তোমার হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, যেটা হচ্ছে সে তোমার একবার পজিটিভ বা নেগেটিভ হবে, অর্থাৎ একবার ধরবে একবার ছাড়বে। সো আলটিমেটলি ওইখানে যতটুকু ডেঞ্জারাস তোমার হার্ম হওয়ার যতটুকু কথা, তার চাইতে হচ্ছে ডিসিতে আসলে তোমার হার্মফুলটা বেশি হওয়ার পসিবিলিটি বেশি আর কি, কারণ হচ্ছে ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট আর এসি হচ্ছে তোমার কি অল্টারনেটিং কারেন্ট। সো একটু ঝামেলা আছে। সো যার যদি আমরা যদি ধরি 440 ভোল্ট ডিসি অনেক হিউজ পরিমাণ ভোল্টেজ, যেহেতু ডিসি ভোল্টেজ, এবং 5 হর্স পাওয়ার এসপি, আর এসপি কে যদি আমরা কিলোওয়াট কনভার্ট করি তাহলে 3.73 কিলোওয়াট, এরকম একটা মোটর তোমাকে দেওয়া হয়েছে যার আর্মেচার রেজিস্ট্যান্সের মান হচ্ছে খুবই কম। দেখতে পাচ্ছ আর্মেচার রেজিস্ট্যান্স মাত্র জাস্ট 0.25 ওহম, কারণ আমরা জানি উইন্ডিং যেগুলো আমরা চুজ করব তাদের রেজিস্ট্যান্সের ভ্যালু আমাদের কম রাখতে হয়, যাতে করে হচ্ছে আমরা প্রয়োজনীয় পরিমাণ আর্মেচার কারেন্ট তাকে সাপ্লাই করতে পারি। এবং ফুল লোড অবস্থায় যদি সে রান করে এই মোটরটাই, একটা হিউজ মোটর, তার ফুল লোড কারেন্টের ভ্যালু হচ্ছে 50 এম্পিয়ার, অর্থাৎ তার রেটেড সে যতটুকু পরিমাণ কারেন্ট নিতে পারবে সর্বোচ্চ সেটা হচ্ছে 50 এম্পিয়ার। এখন এই ধরনের একটা মোটরকে ধরো আমি সরাসরি সাপ্লাইয়ের সাথে আমি কাট করে দিলাম, এখানে এই রেজিস্টরটা নাই, ধরো এই রেজিস্টরটা নাই, একদম সরাসরি সাপ্লাইয়ের সাথে আমি কাট করে দিছি, তাহলে 440 ভোল্ট সাপ্লাই সে নিবে। নেওয়ার পরে যেটা হবে, ধরো মোটরটা এখনো যেহেতু স্টার্ট হতে পারে নাই, একদম স্টিড অবস্থায় আছে, যেহেতু সে স্টিডি অবস্থায় আছে তার উইন্ডিং গুলো হচ্ছে তোমার স্টিডি, আর উইন্ডিং যেহেতু স্টিডি আছে তার কোনো স্পিডও নাই, যেহেতু স্পিড জিরো, কোনো উইন্ডিং আমার রোটেশনে নাই। সো আলটিমেটলি তার যে আর্মেচার উইন্ডিং গুলো আছে সেগুলোকে কোনো ফ্লাক্স কাট করবে নাকি করবে না? আমার কোয়েশ্চেনটা বুঝছো? যেহেতু তোমার স্পিড জিরো, একদম শুরুতে তোমার যেহেতু স্পিড জিরো, এন সমান জিরো, স্পিড যদি জিরো হয় তোমার মোটরটা স্টিডি আছে, সে কি কোনো ফ্লাক্স কাট করবে? না স্যার। না স্যার। ফ্লাক্স কাট করলেও তোমার কি রেট অফ চেঞ্জ অফ কোনো ফ্লাক্স কি আমরা পাবো? না স্যার, Rate of যদি change- স্পিড হ্যাঁ, যদি স্পিড বাড়ে, যেটা আমরা জেনারেটরও দেখছি, যখন ফ্লাক্স কাট করবে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যখন আমরা এনকাউন্টার করবো তখনই হচ্ছে আমরা কিছু ইএমএফ পাবো, আদারওয়াইজ কোনো ইএমএফ পাবো না। সো যেটা আমাদের কমন সেন্স যেটা আমাদের বলে, আমরা যদি একটু ইকুয়েশনে তাকাই, তোমরা একটু খেয়াল করো সবাই, যেহেতু সাপ্লাই ভোল্টেজ মাইনাস দ্য ব্যাক ইএমএফ আমাদের দেওয়া হয়েছে, যখন একদম শুরুতে আমরা আছি একদম স্টেডি পজিশনে, ধরো আমি সাপ্লাই দিয়ে দিলাম, কানেক্ট করে দিলাম, এই জায়গায় আমার কত ভোল্টেজ আসলো, 440 ভোল্ট আসলো সাপোজ, যেহেতু স্পিড জিরো, সো কোনো ব্যাক ইএমএফ আমাদের নাই, Back যেহেতু EMF কোনো পাবো ফ্লাক্স না। কাট করছে না, ব্যাক ইএমএফ জিরো। সো 440 ভোল্ট মাইনাস জিরো ডিভাইড বাই জিরোটা যেহেতু তারা নেগলেক্ট করছে সমস্যা নাই, ডিভাইড বাই দ্য কম ভ্যালু রেজিস্ট্যান্স 0.25, কারেন্টের মান কত পাইছি? 1760 তাহলে ফুল লোড কারেন্ট কত ছিল? 50 অ্যাম্পিয়ার। মানে সর্বোচ্চ নিতে পারবে 50 এম্পিয়ার। আমি বলছি যে স্টার্টিং এ সে 5 থেকে 6 গুণ কারেন্ট নিলেও সমস্যা নাই, 5 গুণ কারেন্ট যদি আমরা করি তাহলে কত, 50 ইনটু 5 250, অথবা 6 টাইমস যদি আমরা করি 300 এম্পিয়ার, এতটুকু কারেন্ট সে সাস্টেন করতে পারবে, সমস্যা নাই। কিন্তু 300 এম্পিয়ার কোথায় আর 1760 এম্পিয়ার কোথায়? তাহলে দেখতেছি এক্সেসিভ কারেন্ট, যেটা হচ্ছে তোমার রেটেড কারেন্ট যেটা আছে, তুমি আবার 5 থেকে 6 গুণ কারেন্ট দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি মোটরটা রাইড করতে পারবে না। তুমি স্টার্টিং এ তুমি 250 এম্পিয়ার নিতে পারতেছো, ঠিক আছে, কিন্তু জাস্ট 5 থেকে 6 সেকেন্ডের জন্য নিতে পারবা, তারপরে তোমাকে আবার 50 এম্পিয়ারে কিন্তু রিটার্ন করতে হবে।
কিন্তু তুমি দেখতে পাচ্ছ সরাসরি মোটরটাকে যদি তুমি কোনো স্টার্টার সার্কিট ছাড়াই সাপ্লাইতে কানেক্ট করে দাও, এই কারেন্টের মানটা হয়ে যাচ্ছে হিউজ, দ্যাট ইজ 35.2 টাইমস দেন দ্যাট অফ দ্য ফুল লোড কারেন্ট অফ 50 এম্পিয়ার। সো অনেক হিউজ কারেন্ট। সো আমাদের যেটা করতে হবে, আমরা যেটা করতে পারি, এই সার্কিটের সাথে কিছু মেকানিজম আমরা ইউজ করতে পারি। আমরা যেটা বললাম, একটা কারেন্টকে লিমিট করার একটা সহজ উপায় হচ্ছে, কোনো পাথে কারেন্ট লিমিট করার একদম সহজ উপায় কি, তার সাথে একটা রেজিস্টার অ্যাড করে দেওয়া। ধরো আমি এই পাথে আমি কারেন্ট লিমিট করতে যাচ্ছি, একটা ভেরিয়েবল রেজিস্টার লাগাই দিলাম। এই রেজিস্টারের ভ্যালুটা যদি আমি এই নবের সাথে যদি বেশি করি তাহলে কারেন্ট যাবে কম, আর যে রেজিস্টারের ভ্যালুটা যদি আমি কমাই দিই কারেন্ট যাবে কি বেশি। তো জাস্ট যেটা আমরা করবো, স্টার্টার সার্কিট বলতে আর কিছুই না। স্টার্টার সার্কিট তোমার ইলেকট্রনিক স্টার্টার সার্কিট আমরা যাচ্ছি না। ইলেকট্রনিক সার্কিট গুলো আরো তোমার ফ্লেক্সিবল, পাওয়ার এফিসিয়েন্ট, যেগুলো হচ্ছে আমরা ফ্যানের রেগুলেটর ইউজ করে থাকি এখন বর্তমানে। কিন্তু আমাদের যেগুলো আগের যে রেগুলেটর যেগুলো ছিল বড় বড় সাইজের, অনেক হয়তো দেখছো, এখানে তোমার রেজিস্টার ইউজ করা হয়, যেগুলোতে অনেক সময় পাওয়ার ডিসিপেট বেশি হতো, একটু গরম হয়ে যায় অপারেশনের সাথে সাথে। কিন্তু ইলেকট্রনিক যেগুলো আছে, যেগুলোতে ডায়োড, ট্রাক এই ধরনের জিনিসপত্র ইউজ করা হয়, ওগুলো হচ্ছে তোমার ক্যাপাসিটর ইউজ করা হয়, ওগুলোতে আলটিমেটলি হিট ডিসিপেশনটা একটু কম হয়, পাওয়ার লসও কম হয়। সো আমরা অতটা কমপ্লেক্সে আমরা যাবো না, জাস্ট হচ্ছে আমরা স্টার্টার আসলে জিনিসটাকে অতটা বুঝতে পারলে আমাদের চলবে। সো আমরা যেটা করলাম, জাস্ট একটা রেজিস্টার ইউজ করে দিলাম। যে রেজিস্টারটা হচ্ছে তোমার ইনিশিয়ালি যেহেতু আমাদের কারেন্টের মান অনেক বেশি, সো আমরা রেজিস্টারের ভ্যালুটা রাখবো অনেক বেশি। রেজিস্টারের ভ্যালু যদি বেশি রাখে আলটিমেটলি তোমার আর্মেচার কারেন্টের ভ্যালুটা কমে আসবে। কমে আসলে জাস্ট আমি ইনিশিয়াল পজিশন থেকে আমার মোটরটাকে আমি স্পিড আপ করালাম। আর স্পিড আপ করলে যখনই ক্যাপিটাল এন এর মান বাড়বে, অর্থাৎ স্পিড বাড়বে, সে সাথে সাথে কিছু ফ্লাক্স কাট করা শুরু করলো। ফ্লাক্স কাট করা শুরু করলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের ধরে আমরা কিছু ব্যাক ইএমএফ পাবো, যে ব্যাক ইএমএফটা হচ্ছে আমার এই সাপ্লাই ভোল্টেজটাকে কি করবে, কমাবে। কমাবে, দ্যাট ইজ অপোজ করবে। আর সাপ্লাই ভোল্টেজকে যখনই কমাবে, মোটর চাইবে কি, সবসময় আর্মেচার কারেন্টটাকে তার যে রেটেড ভ্যালু আছে সেখানে মেনটেন করতে চাইবে না। তো সাপ্লাই Yes. ভোল্টেজকে যেহেতু আমরা কমে যাচ্ছে, তো আমরা যেটা করব, সাথে সাথে কিছু রেজিস্ট্যান্স কাট করতে থাকবো। এই রেজিস্ট্যান্সটা আলটিমেটলি তোমার আর্মেচার সার্কিটের রেজিস্ট্যান্সের সাথে সিরিজে যুক্ত হবে, দ্যাট ইজ আমরা যদি ব্র্যাকেটে একটা রেজিস্ট্যান্স যোগ করি, আর এ প্লাস স্মল আর। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পিড বাড়ছে, স্পিডের সাথে সাথে ব্যাক ইএমএফ বাড়তেছে, আর ব্যাক ইএমএফ যদি বাড়ে আমার আর্মেচার কারেন্টটা কমে যাওয়ার একটা টেন্ডেন্সি শো করবে, কিন্তু আমরা আর্মেচার কারেন্ট কমাতে পারবো না। কারণ আমার টার্গেট হচ্ছে আর্মেচার সার্কিটের একটা আর্মেচার কারেন্ট ফ্লো করিয়ে একটা নির্দিষ্ট টর্ক ডেভেলপ করা, যে টর্ক দিয়ে আলটিমেটলি আমরা লোডকে ড্রাইভ করতে পারবো, তবে একটা ফোর্স বিল্ড আপ করা, ঠিক আছে না? সো আলটিমেটলি আমরা যেটা করবো, যখনই আমার স্পিড বাড়তে থাকবে আস্তে আস্তে আমরা গ্রাজুয়ালি রেজিস্ট্যান্সের ভ্যালুটা কাট করতে থাকবো। আর রেজিস্ট্যান্সের ভ্যালু কাট করতে থাকলে আমাদের আর্মেচার কারেন্টটা তোমার ওই সেফ ভ্যালুতেই থাকবে, দ্যাট ইজ ফর দ্য স্টার্টিং পিরিয়ড 5 to 10 সেকেন্ডস আমরা কিছু রেজিস্ট্যান্স আমরা অ্যাড করে দিব। যখনই হচ্ছে আমার নেসেসারি অ্যামাউন্ট অফ স্পিড আমরা বিল্ড আপ করবো, তখন যেহেতু আমার কাউন্টার ইএমএফ আছে, দ্যাট ইজ এই ব্যাক ইএমএফ যেহেতু আমাদের এই আর্মেচার কারেন্টটাকে লিমিট করতে পারবে। আর ব্যাক ইএমএফ আর জিরো নাই, যেহেতু ব্যাক ইএমএফ তোমার ইনিশিয়ালি জিরো ছিল, তখন কারেন্ট ছিল খুবই বেশি। সো কারেন্টকে কমানোর জন্য আমরা যেটা করেছি, এই ইকুয়েশনের নিচের দিকে আমরা কিছু রেজিস্ট্যান্স ভ্যালু অ্যাড করেছিলাম, যেটা ছিল আমাদের স্টার্টার রেজিস্টর। যখনই তোমার মোটর নেসেসারি স্পিডে বিল্ড আপ করলো, কিছু ব্যাক ইএমএফ সে ডেভেলপ করতে পারলো, তখন হচ্ছে আবার আর্মেচার কারেন্টটা কমে যাচ্ছে। সো আর্মেচার কারেন্টটাকে মেনটেন করার জন্য আমরা যেটা করলাম, গ্রাজুয়ালি আস্তে আস্তে কিছু রেজিস্ট্যান্স আমরা কাট করতে থাকবো। সো এটাই হচ্ছে আমাদের স্টার্টারের প্রয়োজনীয়তা। যখন মোটর হচ্ছে নেসেসারি স্পিড এবং গেইন করবে এবং ব্যাক ইএমএফ ডেভেলপ করবে, এই ব্যাক ইএমএফ স্পিড হচ্ছে আমার মোটরকে কখন কন্ট্রোল করতে পারবে, তখন হচ্ছে আর কোনো কন্ট্রোলার রেজিস্ট্যান্স আমার এই আর্মেচার সিরিজ পাতে আর দরকার থাকবে না আর কি। সো কিছুটা কি বোঝা গেছে কেন একটা স্টার্টার আমাদের দরকার, এক্সেসিভ হাই কারেন্টটাকে লিমিট করে জাস্ট নেসেসারি স্পিড এবং ব্যাক ইএমএফ ডেভেলপ করার জন্যই আমাদের এই স্টার্টার সার্কিটটা দরকার আর কি। সো নেসেসিটি যদি পরীক্ষা আসে পারা যাবে তো ইনশাআল্লাহ। সো এত সহজ সার্কিট হয়তো থাকবে না। আমরা যদি একটু কমপ্লেক্সের দিকে যাই, সার্কিট গুলো দেখা যাচ্ছে একটু, এখানে একটু ঝাপসা মনে হচ্ছে। আমি একটা বইতে তোমাদের যদি দেখাই, এটা বর্ণনাটা তেমন দরকার নাই, জাস্ট হচ্ছে তোমরা স্কিমেটিক ডায়াগ্রাম যেটা আছে যদি পরীক্ষায় আছে, এটাকে বলা হচ্ছে 3 পয়েন্ট স্টার্টার। এই সার্কিটটার নাম হচ্ছে 3 পয়েন্ট স্টার্টার। এই সার্কিটটা জাস্ট স্কিমেটিক ডায়াগ্রামটা তোমরা একটু পরীক্ষায় ড্র করতে হবে যদি আসে। আর এটার সাথে আরেকটা আছে, এটা হচ্ছে 4 পয়েন্ট স্টার্টার। এটা হচ্ছে 3 পয়েন্ট স্টার্টার, এটা হচ্ছে 4 পয়েন্ট স্টার্টার। এটার বর্ণনাটা আমি আর যাচ্ছি না, জিনিসগুলো যদি জাস্ট একটু করে বলি, বর্ণনা আমাদের তেমন পরীক্ষার জন্য নিব না, জাস্ট হচ্ছে এটা ড্র করতে পারলে হবে। যদি বলা হয় ড্র দ্য স্কিমেটিক সার্কিট অফ এ 3 পয়েন্ট স্টার্টার, জাস্ট এই সার্কিটটা ড্র করে দিবে। অথবা যদি বলা হয় 4 পয়েন্ট স্টার্টার, তাহলে হচ্ছে এই সার্কিটটা ড্র করবে। ঠিক আছে, আঁকতে পারবো না? ইনশাআল্লাহ স্যার। সহজ তো, অনেক কঠিন কিছু নাই, জাস্ট এটাকে একটু এক্সপ্লেন করবো। স্যার একটা একটু এক্সপ্লেইন করে দেন তাহলে সুবিধা হবে। জাস্ট একটু যদি বলি, বর্ণনাটা আমাদের পরীক্ষার জন্য লাগবে না, জাস্ট বোঝার জন্য যদি একটু বলি,
এখানে কি কি আছে, একটা হচ্ছে তোমার এই যে রেজিস্টর আছে, এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল রেজিস্টর। রেজিস্টরটা সরাসরি তোমার আর্মেচার সার্কিটের সাথে সিরিজে কানেক্টেড আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের মোটর, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। এই সাপ্লাই ভোল্টেজটা এখানে একটা ওভারলোড রিলিজ কয়েল আছে। এই ওভারলোড রিলিজ কয়েলের সাহায্যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা স্প্রিং আছে। স্প্রিং একটা আর্মকে কন্ট্রোল করতেছে, একটা হ্যান্ডেল। যে হ্যান্ডেলটা শুরুতে থাকবে তোমার অফ পজিশনে থাকবে। এই হ্যান্ডেলের সাথে তোমার একটা সফট আয়রন পিস, এটা হচ্ছে আয়রনের একটা টুকরা, যেটাকে আমরা ক্যাপিটাল এস দ্বারা ডিনোট করলাম। আর এই জায়গায় দেখো আরেকটা আছে হচ্ছে নো ভোল্ট রিলিজ কয়েল, সরি, নো ভোল্ট রিলিজ কয়েল। এই নো ভোল্ট রিলিজ কয়েলের কাজ হচ্ছে সেটা তোমার এই শান্টফিল্ড সার্কিট যেটা আছে, এটা হচ্ছে আমাদের শান্টফিল্ড সার্কিট, তার সাথে আমরা একটা ভেরিয়েবল রেজিস্টর যোগ করলাম। এই ভেরিয়েবল রেজিস্টরের কাজটা কি বলতে পারবা, যে শান্টফিল্ড সার্কিটের সাথে সিরিজে আমরা একটা রেজিস্টর কেন ইউজ করছি? শান্টের মানে কারেন্ট সাপ্লাইটা কমানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কারেন্ট সাপ্লাই কমায় আলটিমেট ফ্লাক্স কমবে, আর ফ্লাক্স কমলে স্পিডটা কি বাড়বে না কমবে? বাড়বে স্যার। হ্যাঁ, স্পিড বাড়বে। ওই স্পিড কন্ট্রোলের জন্য আলটিমেটলি আমরা এটা ইউজ করেছি এই শান্টফিল্ড সার্কিটে। এই শান্টফিল্ড সার্কিটের সাথে আসলে সিরিজে আছে তোমার এই নো ভোল্ট রিলিজ কয়েল, এটারও কাজ আছে, আমি আসতেছি। এখন ধরো শুরুতে যখন আমি সাপ্লাই দিব, তখন সাপ্লাই দেওয়ার সময় এই তোমার হ্যান্ডেলটাকে আমি নিয়ে গেলাম 1 নাম্বার পজিশনে, সে ধরো 1 নাম্বার পজিশনে আছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা তোমার আর্মেচার সার্কিটের সাথে সিরিজে কানেক্টেড, রেজিস্ট্যান্স লেভেল অনেক বেশি। সো আলটিমেটলি আর্মেচার কারেন্ট হচ্ছে তোমার অনেক কম। সো আস্তে আস্তে তোমার যখন এই কারেন্টটা সাপ্লাইটা আসলো, এই সাপ্লাইটা আবার তোমার শান্টফিল্ডকেও সাপ্লাই দিবে, যেহেতু শান্টফিল্ড প্যারালাল আছে এই কয়েলের সাথে, তোমার এখানে সাপ্লাইয়ের সাথে কানেকশন আছে। তো শান্টফিল্ড সার্কিট যখন কারেন্ট ড্র করবে, আলটিমেটলি এই নো ভোল্ট রিলিজ কয়েল যেটা আছে, আমরা জানি কোনো কয়েলের মধ্যে যখন কারেন্ট ফ্লো হয়, আলটিমেটলি সেই কয়েল কিছু তোমার ফ্লাক্স প্রডিউস করে, তাই না? ফ্লাক্স প্রডিউস করলে এখানে যদি আমরা একটা সফট আয়রন পিস রাখি, তাহলে আলটিমেটলি এই আয়রন পিসটা ম্যাগনেটাইজ হবে, অথবা সেটা চৌম্বকের মতো আচরণ করবে। আর যখনই কোনো চৌম্বক পদার্থ তার আশেপাশে কোনো তোমার আয়রন মেটেরিয়াল পাবে, সে আলটিমেটলি আয়রন মেটেরিয়ালটাকে আকর্ষণ করবে না? জি স্যার। কতটা বুঝতে পারছি আমি? ধরো শান্টফিল্ড কারেন্ট শুরুতে একটু কম ছিল, তখন হচ্ছে ম্যাগনেটিজম কম, তখন সে আস্তে আস্তে এই বাহুটাকে সে অ্যাট্রাক্ট করবে, এই হ্যান্ডেলটাকে সে অ্যাট্রাক্ট করবে। সো হ্যান্ডেলটা গ্রাজুয়ালি তোমার বাম পাশ থেকে ডান পাশে যাবে, যতই সে তোমার বাম পাশ থেকে ডান পাশে যাবে, আলটিমেটলি তোমার 1 2 3 4 এভাবে করে করে আলটিমেটলি তোমার এই রেজিস্ট্যান্স গুলো কাট আউট হতে থাকবে। কাট হতে হতে যখনই তোমার সে রেটেড ভ্যালুতে পৌঁছে যাবে, অর্থাৎ রেটেড শান্টফিল্ড যখন তুমি দিতে পারবা, আলটিমেটলি সে ফুললি ম্যাগনেটাইজ হয়ে গেল। এই কয়েলটা নো ভোল্ট রিলিজ কয়েলটা ফুললি ম্যাগনেটাইজ হয়ে গেল। যখন সে ফুললি ম্যাগনেটাইজ হয়ে যাবে, এই বাহুটাকে সে একদম অ্যাট্রাক্ট করে এই 10 নাম্বার পজিশনে নিয়ে আসবে, যে পজিশনটাকে আমরা বলতেছি ফুললি অন পজিশন। ঠিক আছে না? যখন সে ফুললি অন পজিশনে থাকবে, কোনো রেজিস্ট্যান্স তোমার নাই, তোমার সবগুলো রেজিস্ট্যান্স কাট আউট হয়ে গেল, তখন সরাসরি এই মোটরটা সাপ্লাই ভোল্টেজ পেয়ে তোমার অপারেট করা শুরু করলো। এখন এই নো ভোল্ট রিলিজ করার আবার একটা মানে কাহিনী আছে, কেন আমরা এটা ইউজ করলাম। এখন ধরো তোমার এই বাহুটা তোমার অন পজিশনে আছে, এখন কোনো একটা কারণে, আমরা লাস্ট ক্লাসে বলছি, কোনো একটা কারণে ধরো এই শান্টফিল্ড সার্কিটটা ওপেন হয়ে গেল। ঠিক আছে না? ওপেন তো হইতেই পারে, ডেঞ্জারাসলি কোনো একটা সিচুয়েশনের কারণে ধরো এই শান্টফিল্ড সার্কিটটা ওপেন হয়ে গেল। এখন শান্টফিল্ড সার্কিট যদি ওপেন হয়ে যায়, ফ্লাক্সের অবস্থা কিরকম হবে? জিরো না? জিরো, তো ওখানে তো কোনো কারেন্ট যাবে না। হ্যাঁ, কোনো কারেন্ট না যাইলে অবশ্যই ফ্লাক্স জিরো। এবং ফ্লাক্স যদি জিরো হয়, স্পিডের অবস্থা কেমন হবে? জিরো হবে, স্পিড জিরো হবে। না, স্পিড সর্বোচ্চ হবে। হ্যাঁ। হাইস্ট হবে স্যার। হাইয়েস্ট হবে, দ্যাট ইজ ইনফাইনাইট। দ্যাট ইজ সামথিং ডিভাইড বাই জিরো সমান ইনফিনিটি না? ইনফিনিটি। এখন ইনফাইনাইট স্পিড মানে হচ্ছে ডেঞ্জারাস হাই স্পিড, ও আলটিমেটলি মোটরটা ড্যামেজ হয়ে যাবে। তো যেটা করা হয়, তোমার যখনই তোমার এই শান্টফিল্ড সার্কিট কোনো একটা কারণ ওপেন হয়ে গেল, ওপেন হয়ে যাওয়ার দরুন আবার এই শান্টফিল্ড সার্কিটটা যে তোমার এই নো ভোল্ট রিলিজ কয়েলকে ম্যাগনেটাইজ করেছিল, সাথে সাথে সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে না? যদি আইএফ জিরো হয়ে যায়, আলটিমেটলি এই কয়েলটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে। এখন জি, কয়েল স্যার। যদি ডিম্যাগনেটাইজ হয়ে যায়, সে যখনই ম্যাগনেটাইজ হয়েছিল, যখন সে চম্বক হিসেবে আচরণ করেছিল, তখনই হচ্ছে তোমার সে সফট আয়রনটাকে অ্যাট্রাক্ট করে, দ্যাট ইজ এই আর্মটাকে সে তোমার অন পজিশনে ধরে রেখেছিল, হোল্ড করে রেখেছিল। যে মুহূর্তে সে তোমার ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, তখন সে তোমার এই আর্মটাকে ছেড়ে দিবে। এবং আর্মটাকে ছেড়ে দিলে তো সে তোমার নিজে নিজে আবার হচ্ছে অফ পজিশনে আসতে পারবে না, তার জায়গায় এখানে কি আছে, একটা স্পাইরাল স্প্রিং আছে। স্প্রিং এর টেনশনের এগেইনস্টে সে তোমার এই বাহুটাকে অ্যাট্রাক্ট করেছিল, যখনই হচ্ছে তোমার এই জায়গায় ডিম্যাগনেটাইজ হয়ে গেল, নো ভোল্ট রিলিজ কয়েলটা যখন ডিম্যাগনেটাইজ হয়ে গেল, স্প্রিং এর টেনশনের দরুন আর্মটা তোমার অন পজিশন থেকে সাথে সাথে কোথায় চলে আসবে? অফ পজিশনে চলে আসবে, যার ফলে হচ্ছে তোমার মোটরটা ডেঞ্জারাসলি হাই স্পিডে রান করা থেকে আসলে প্রোটেক্টেড হবে আর কি। কথাটা বুঝাতে পারছি? তো এখন তোমাদের কোয়েশ্চেন আছে, বলো। জিনিস স্যার, হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, কোয়েশ্চেনটা বলো না তোমার, যে কথা বলতেছিলা। কোনো কোয়েশ্চেন কি আছে এর মধ্যে? আচ্ছা, না থাকলে আমি একটু সামনের দিকে যাই, শুধু সময় কম।
এই যে অ্যারেঞ্জমেন্ট যেটা আছে তোমার 3 পয়েন্ট অ্যারেঞ্জমেন্ট, এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। এই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই নো বোর্ড রিলিজ কয়েলটা যেহেতু তোমার শান্ট ফিল্ড সার্কিটের সাথে সিরিজে আছে, তো এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তুমি যদি আবার এই রেজিস্টরের ভ্যালু কমিয়ে শান্ট ফিল্ড কারেন্টকে কমিয়ে তুমি যদি ফিল্ড স্পিড বাড়াইতে চাও, সরি মোটর স্পিড যে বাড়াইতে চাও, কারেন্ট কমানোর সাথে সাথে আবার হচ্ছে এটা যেহেতু ডিম্যাগনেটাইজ হয়ে যায় আমরা বলেছি, সো আলটিমেটলি ডিম্যাগনেটাইজ হয়ে গেলে এই আর্মটাকে সে আবার এই অন পজিশন থেকে অফ পজিশনে ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি তার মধ্যে দেখা যাবে। সো এটা একটা তার ডিসঅ্যাডভান্টেজ। সো ডিসঅ্যাডভান্টেজ রিলিজ করার জন্য যেটা করা হয়, আমরা যেটা করতে পারি, হ্যালো, আর আপনার কথা কেটে যাচ্ছে। একটু কল আসছিল তো ওই জন্য প্রবলেম হচ্ছে, এখন ঠিক আছে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই নো বোর্ড রিলিজ কয়েলটাকে যদি আমরা তোমার শান্ট ফিল্ড সার্কিটের সিরিজে যুক্ত করি, তার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। এই ডিসঅ্যাডভান্টেজটাকে এলিমিনেট করার জন্য আমরা যেটা করতে পারি, এই নো বোর্ড রিলিজ কয়েলটাকে জাস্ট আমরা শান্ট ফিল্ড সার্কিটের সিরিজে যুক্ত না করে জাস্ট সেটাকে যদি সরাসরি আমরা সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিই, অর্থাৎ শান্ট ফিল্ড সার্কিটটাকে আমি ফ্রি করে দিলাম, সেটা হচ্ছে ফ্রিলি কাজ করতেছে এখন। জাস্ট নো বোর্ড রিলিজ কয়েলটাকে আমি ডিসি সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিলাম, তাহলে যেটা হবে আমি ইচ্ছা মতো ফিল্ড রেগুলেটরকে বাড়িয়ে বা কমিয়ে আমি স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। কিন্তু হচ্ছে আমার এই নো বোর্ড রিলিজ কয়েলের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আর থাকছে না আর কি। কিন্তু এটার আবার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার যদি কোনো কারণে এই শান্ট ফিল্ডটা হ্যালো বেশি সঞ্চয় বলতেছিলাম, সত্যি বলতেছেন, হ্যাঁ বলেন না, আমি শুনছি। সরি একটা কল আসছিল আমার, ওই জন্য একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, নোবল রিলিজ কয়েলটা যদি তোমার এই সাপ্লাইয়ের সাথে আসলে থাকে, তার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু তোমার এই ফিল্ড সার্কিটে কোনো প্রোটেকশন এখন নাই, যদি কোনো কারণে ফিল্ড সার্কিটটা ওপেন হয়ে যায় তাহলে তোমার স্পিডটা তখন ডেঞ্জারাসলি হাই হয়ে যাবে আর কি। এটা হচ্ছে 4 পয়েন্ট টেস্টার একটা ডিসঅ্যাডভান্টেজ। এতটুকু জানলে আমাদের চলবে, এর চাইতে বেশি ডিপে আর যাচ্ছি না, এটাই আমাদের এনাফ। কোনটা বেটার স্যার? 4 পয়েন্ট ওটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করতেছে। তুমি কি চাও যে তুমি ফিল্ড রেগুলেটর দিয়ে স্পিডটাকে বাড়াবা কমাবা, তুমি যদি স্পিড রেগুলেশন চাও তখন তুমি 4 পয়েন্টের দিকে যেতে হবে, কারণ তুমি শিওর তোমার এই ফিল্ড সার্কিট কখনো ওপেন সার্কিট হবে না। যদি তুমি ফিল্ড রেগুলেটর ইউজ করতেছো, তুমি মোটামুটি তুমি নিশ্চিত যে তোমার ফিল্ড সার্কিট কখনো ওপেন হবে না। তুমি কিন্তু তোমার স্পিড ভেরিয়েশন দরকার, তখন তুমি 4 পয়েন্টের দিকে যাবা। কিন্তু তোমার ধরো কনস্ট্যান্ট স্পিডে তোমার মোটরকে রান করাতে হবে, অর্থাৎ মোটর কনস্ট্যান্ট স্পিডে চলুক, আমার স্পিড বাড়ানোর বা কমানোর দরকার নাই, কিন্তু আমার প্রোটেকশন দরকার, অর্থাৎ আমি চাই না কোনো কারণে আমার হচ্ছে ওপেন ফিল্ড সার্কিটটা ওপেন হবে, তখন হচ্ছে আমরা 3 পয়েন্ট স্টার্টার দিকে যাবো। ওটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করতেছে। তো ফিল্ড সার্কিটটা যদি ওপেন হয় তাহলে কি আমাদের মোটরটা মানে ফুললি ড্যামেজ হয়ে যাবে? অবশ্যই ড্যামেজ না হওয়ার জন্য আসলে ওখানেও তোমার কিছু প্রোটেকশন দেওয়া হয়, তখন স্পিড কন্ট্রোলার একটা মেকানিজম দেওয়া হয়, কিন্তু আলটিমেটলি যেটা আমরা থিওরিটিক্যালি বলতেছি, স্পিড যদি ডেঞ্জারাসলি হাই হয়ে যায় তখন তো তোমার মোটরটা অবশ্যই ড্যামেজ হবে। নিতে পারবে না জি। কারণ তোমার ওই মোটর তো আসলে তোমার কোন একটা কাঠামোর উপর বসানো থাকবে, একটা ফ্রেমে বসানো থাকবে, সেই ফ্রেম থেকে আসলে ছুটে যাবে আর কি। আর ইন্ডাস্ট্রিতে তোমার ধরো অনেকগুলো মেশিন একসাথে রান করতেছে, তখন কোন একটা মেশিন যদি এরকম অ্যাবনর্মাল বিহেভ করে তাহলে তো প্রবলেম, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমাদের মোটর আসলে এখানেই শেষ। আমরা একটু করে ট্রান্সফরমারটা শুরু করে দেই, আর 5 মিনিট লাগবে, ওইটা করে আমরা ক্লাসটা শেষ করে দিব। আমরা হচ্ছে আমাদের ডিসি পার্ট শেষ। আমাদের ডিসি পার্টে যে দুইটা মেশিন ছিল, একটা হচ্ছে ডিসি জেনারেটর ডিসি মেশিন, ওইখান থেকে হচ্ছে আমাদের সরি ডিসি জেনারেটর এবং ডিসি মোটর, ওইখান থেকে হয়তো আমাদের দুইটা সেট থাকবে। আর দুইটা সেট হচ্ছে আমাদের যে এসি মেশিন যেগুলো আছে, একটা হচ্ছে ট্রান্সফরমার আর একটা হচ্ছে ইন্ডাকশন মোটর। এই দুইটা কভার করতে হয়তো আমাদের সর্বোচ্চ 4-5টা ক্লাস লাগতে পারে, এর মধ্যে হচ্ছে শেষ হয়ে যাবে এটা আমাদের সিলেবাস। তারেক স্যারের আর কতটুকু ক্লাস লাগবে এটাই কেউ বলতে পারো? তো ঠিক আছে, আমরা শুরু করে দেই। যে ট্রান্সফরমার আমরা সবাই জানি, এই ট্রান্সফরমার আমরা সবাই দেখছি, আমাদের বাসা বাড়িতেও আছে, মানে বাসা বাড়িতে নাই, মানে বাসা বাড়ির পাশে আছে আর কি, যে পোলের উপর আমরা এই ধরনের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার সবসময় দেখছি। আর তার চাইতে একটু বড় ধরনের ট্রান্সফরমার আমরা হচ্ছে বিভিন্ন টাওয়ারের মধ্যে বসানো দেখছি এই ধরনের ট্রান্সফরমার গুলো, অথবা সাব স্টেশন যদি কারো আশেপাশে থেকে থাকে তারাও দেখছে অনেক বড় বড় হিউজ আকারে কিন্তু ট্রান্সফরমার থাকে। তো এই ধরনের ট্রান্সফরমার গুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, যেগুলো হচ্ছে আমরা আমাদের বাসা বাড়ির কাজে ইউজ করবো। আর যেগুলো হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার, সেগুলো হচ্ছে আমরা আমাদের পাওয়ার স্টেশনে বা সাব স্টেশনে আমরা ইউজ করে থাকি। তো এটা আমরা কভার করবো। আমাদের যে দুইটা বই আছে, সেই দুইটা বই সবগুলো জিনিস আমাদের পড়তে হবে না, আমি জাস্ট যে জিনিসগুলো দেখাবো সেগুলো দেখলে চলবে। থেরাজার যে বইটা আমাদের আছে সেটা ট্রান্সফরমার চ্যাপ্টারের 32, আর আমাদের স্টিভেন যে চ্যাপম্যানের যে বই যেটা আছে সেটা চ্যাপ্টার 2, এই দুটাতে কম্বাইন করে আমরা দেখবো।
তো ট্রান্সফরমার জিনিসটা আমরা সবাই জানি, আমরা মোটামুটি ইন্টারে সবাই একটু দেখছি। একটা ছিল তোমার কি, সেটা হচ্ছে এমন একটা ডিভাইস, ইলেকট্রিক্যাল ডিভাইস, যেটা হচ্ছে তোমার পাওয়ারের কোনো চেঞ্জ করবে না। তুমি ইনপুট পাওয়ার যা দিবা আউটপুটও সেম পাওয়ার পাবা, জাস্ট তুমি ভোল্টেজের লেভেলটাকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে তুমি কি করবা, ট্রান্সফর্ম করবা। ঠিক আছে না? তুমি চাইলে আইদার তুমি সাপ্লাইতে যে ভোল্টেজটা দিবা তার চাইতে বেশি ভোল্টেজ তুমি আউটপুটে পাবা, অথবা তুমি চাইলে সাপ্লাইতে যে ভোল্টেজ দিবা তার চাইতে কম ভোল্টেজ তুমি আউটপুটে পাবা। এখন এই যে ট্রান্সফরমেশন যেটা আমরা করেছি, সেই ট্রান্সফরমেশনটা আমরা করব ফুললি তোমার ম্যাগনেটিক ওয়েতে, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সের সাহায্যে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আমরা একটা ম্যাগনেটিক সার্কিট ইউজ করব। সেই ম্যাগনেটিক সার্কিটের সাহায্যে হচ্ছে আমরা পাওয়ারটাকে একটা লেভেল থেকে, একটা ভোল্টেজ লেভেল থেকে আরেকটা ভোল্টেজ লেভেল ট্রান্সফর্ম করব, যেখানে দুইটা সার্কিটের মধ্যে একটা যদি হয় আমাদের সাপ্লাই সার্কিট আর একটা যদি হয় আউটপুট সার্কিট, সেই দুইটা সার্কিটের মধ্যে, ইনপুট আউটপুট দুই সার্কিটের মধ্যে আসলে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকবে না। যে পাওয়ার ট্রান্সফার যেটা হবে সেটা হচ্ছে ফুললি তোমার ম্যাগনেটিক ওয়েতে। তো ম্যাগনেটিক ফ্লাক্সের সাহায্যে একটা কমন ম্যাগনেটিক ফ্লাক্স পাথ আমাদের থাকবে। সেই কমন ম্যাগনেটিক ফ্লাক্স পাথের সাহায্যে আমরা একটা পাওয়ার লেভেল থেকে, একটা ভোল্টেজ লেভেলের থেকে আরেকটা ভোল্টেজ লেভেলে আমরা পাওয়ারটাকে ট্রান্সফর্ম করে দিব। যেখানে তোমার ফ্রিকোয়েন্সি যেটা আছে, ধরো আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ হয়, আমাদের ইনপুট পাওয়ারের সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ হয়, আউটপুট পাওয়ারের সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত হবে, 50 হার্টজ থাকবে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হবে না, জাস্ট আমরা ভোল্টেজ লেভেলটাকে আইদার বাড়াবো বা কমাবো। এখন আমরা যেটা বলতেছি, তোমার ইনপুট টার্মিনাল এবং আউটপুট টার্মিনালে আলটিমেটলি পাওয়ারের কোনো চেঞ্জ আসবে না। আমরা সবাই জানি পাওয়ার ইজ নাথিং বাট দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ এন্ড কারেন্ট। সো ভোল্টেজ যদি বাড়ে, আলটিমেটলি কারেন্টের কি অবস্থা হবে তাইলে? ধরো আমি ইনপুটে যে সাপ্লাই দিলাম, কমে যাবে, কারেন্টটা কমে যাবে, যেহেতু আমরা পাওয়ারটা আমাদের ফিক্সড রাখতে হবে। সো আলটিমেটলি আমরা যদি ভোল্টেজটাকে, সেকেন্ডারি সার্কিট, আমাদের দুইটা সার্কিট থাকবে, একটা হচ্ছে প্রাইমারি সার্কিট আর একটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট। সো সেকেন্ডারি সার্কিটে যদি আমরা ভোল্টেজ লেভেল বাড়াই, আলটিমেটলি পাওয়ারটাকে ফিক্সড রাখার জন্য কারেন্টের লেভেলটা কমে যাবে। আর যদি আমরা ভোল্টেজের লেভেলটাকে কমাই, সো আলটিমেটলি পাওয়ার ফিক্সড রাখার জন্য আমার কারেন্টের লেভেলটা বেড়ে যাবে। ঠিক আছে না? তো আমাদের যে ওভারঅল যে পাওয়ার সিস্টেম, সেই পাওয়ার সিস্টেমকে আমরা যদি এরকম একটা চিত্রের সাথে দেখি, এটা হচ্ছে ধরো আমাদের পাওয়ার প্ল্যান্ট। কেন আসলে আমরা ট্রান্সফরমার লাগতেছে, ট্রান্সফরমার লাগার একটা অবশ্যই কারণ আছে, না তাছাড়া তো আমরা ইউজ করছি না। সো এই ধরনের যে পাওয়ার প্ল্যান্ট গুলো আমাদের আছে, সেই পাওয়ার প্ল্যান্ট গুলো হচ্ছে আমাদের বাসা বাড়ি থেকে আমরা, অথবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলো থেকে অনেক দূরে দূরে অবস্থান করতেছে। ধরো আমাদের কাপ্তাইতে যে পাওয়ার প্ল্যান্টটা আছে, সেটা হচ্ছে আমাদের চুয়েট থেকে অনেক দূরে। ধরো ওই জায়গায় আমরা যে পাওয়ারটা প্রডিউস করতেছি, সেই পাওয়ারটা হচ্ছে আমাদের যেহেতু কিছু লিমিটেশন আছে, আমরা চাইলেই তোমার অনেক হাই ভোল্টেজে পাওয়ার প্রডিউস করতে পারবো না, যেহেতু আমাদের পাওয়ার প্ল্যান্ট গুলো একটা নির্দিষ্ট ক্যাপাসিটিতে রান করে। যে ভোল্টেজটা আমরা প্রডিউস করি সেটা হচ্ছে খুবই কম রেঞ্জে থাকে, সেটা হচ্ছে 11 থেকে সর্বোচ্চ 15 কিলো ভোল্ট বা তার সাথে বেশিও থাকতে পারে। মোটামুটি এই ধরনের রেঞ্জের মধ্যে আমাদের ভোল্টেজটা থাকে। কিন্তু এই পাওয়ার স্টেশন থেকে আমরা যদি ওভার দ্য লং ডিস্টেন্স, ধরো কাপ্তাই থেকে আমি পাওয়ারটা ঢাকা ট্রান্সমিট করতে যাচ্ছি, যেহেতু অনেক দূরে আছে, ধরো 700 কিলোমিটার বা 800 কিলোমিটার দূরে আমি যদি পাওয়ারটা পাঠাতে চাই, তখন যেটা করা হচ্ছে, যদি ধরো আমি বললাম যে আমার ভোল্টেজটা প্রোডাকশন হচ্ছে খুবই কম, সো সহজ বাংলায় বলতে গেলে আমি যেহেতু পাওয়ার অনেক বেশি পরিমাণ পাওয়ার পাঠাতে হবে, আমি যেটা করতে পারি, কারেন্টের মানটা বাড়াই দিতে পারি না? আমার কথাটা বুঝছো? যেহেতু আমাদের টার্গেট হচ্ছে পাওয়ার ট্রান্সমিট করা, পাওয়ার হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের প্রোডাক্ট। সো যেহেতু আমার প্রডিউস পাওয়ার হচ্ছে, ভোল্টেজ হচ্ছে কম, সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ঢাকায় ধরো আমি পাওয়ারটা পাঠাবো কাপ্তাই থেকে, সো আমি কারেন্টটা বাড়াই দিতে পারি। তো কারেন্ট বাড়াই দিলে অবশ্যই পাওয়ার ঢাকায় পৌঁছায় গেল। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যদি কারেন্ট বাড়াতে চাই, আমরা জানি আমাদের যে ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে আমি পাওয়ারটা পাঠাবো, এই ট্রান্সমিশন লাইনগুলো সাধারণত ইউজ করা হচ্ছে ধরো কপার মেট অথবা অ্যালুমিনিয়ামের তৈরিও কিছু ইউজ করা হয়, যেগুলো হচ্ছে খুবই ভালো সুপার কন্ডাক্টর। যাই হোক, এখন এই কন্ডাক্টর গুলোর মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট ফ্লো করাই, আমরা জানি, আমরা মোটরে দেখছিলাম, জেনারেটরও দেখছিলাম, কন্ডাক্টরের মধ্যে যখনই কারেন্ট ফ্লো করে তার রেজিস্ট্যান্স কি করবে, অবশ্যই কারেন্ট ফ্লোকে বাধা দিবে। ঠিক আছে না? এখন কারেন্ট ফ্লোকে যদি বাধা দেয়, তার মধ্যে কিছু লস হইতো, যে লসটাকে আমরা বলতাম আই স্কোয়ার আর লস। মনে পড়তেছে? কপার লস ছিল আই স্কোয়ার আর লস, অর্থাৎ কারেন্টের ফ্লো এর দরুন ওয়্যারের মধ্যে যে লসটা হবে সেটা হচ্ছে কারেন্টের স্কোয়ারের সমানুপাতিক। ঠিক আছে না? এখন তুমি যদি বেশি কারেন্ট ফ্লো করো, তাহলে তোমার স্কোয়ার লসটা অনেক বেশি হবে না? আই স্কোয়ার আর লসটা অনেক বেশি হবে, এটা একটা কথা। এখন তুমি যেটা বলতে পারো, তো ঠিক আছে স্যার, আমার যেহেতু রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, রেজিস্ট্যান্সের দরুন আমার আই স্কোয়ার আর লস বাড়তেছে, সো আমি যেটা করতে পারি, এই কন্ডাক্টর যেগুলো আছে, এই কন্ডাক্টরের সাইজটা বাড়াইতে পারি না? ধরো আমি তো জানি যে আমাদের পাইপের মধ্যে যদি পানি ফ্লো করে, পানির ফ্লো যদি বাড়ে, তাহলে আমাদের পাইপ যদি চিকন হয়, ফ্লো এর বাঁধাটা পাবে বেশি। যদি আমরা মোটা পাইপ ইউজ করি, তাহলে আমাদের ফ্লোটা হবে বেশি, তাই না? ঠিক অনুরূপভাবে আমি যদি কন্ডাক্টর গুলো সাইজ যদি অনেক বাড়াই দেই, ধরো হিউজ কিছু কন্ডাক্টর ইউজ করলাম, তো তাদের মধ্যে দিয়ে তুমি কারেন্ট ফ্লো পাঠাতে পারবে, ঠিক আছে, কিন্তু অনেক বড় সাইজের কন্ডাক্টর এস্টাবলিশ করা হচ্ছে আমাদের জন্য ইকোনমিক্যালি ফিজিবল না, যেহেতু আমরা ওভারহেড ট্রান্সমিশন লাইন ইউজ করবো।
যে আমাদের চুয়েটের ক্যান্টিনের পাশে দিয়ে তোমরা দেখবা অনেক বড় মানে লং ডিস্টেন্সে কিছু লাইন আমাদের চলে গেছে। সো এই কন্ডাক্টরগুলোর সাইজ যদি ধরো একটা ফ্লেক্সিবল রেঞ্জ থেকে ধরে আমি অনেক মোটা করে দিলাম, ধরো অজগর সাপের সাইজের কিছু কন্ডাক্টর আমি ইউজ করলাম। সো তুমি কারেন্ট পাঠাতে পারবা ঠিক আছে, কিন্তু এত মোটা কন্ডাক্টর কি আসলে তোমার ফিজিবল? ইকোনমিক্যালিও ফিজিবল না। যে মোটা কন্ডাক্টর তৈরি করতে গেলে তোমার অনেক বেশি পরিমাণ অ্যালুমিনিয়াম কপার ইউজ করতে হবে, যেগুলো অনেক দামি ম্যাটেরিয়াল। সো ঢাকা থেকে তুমি যদি পাওয়ারটা আইদার যদি চিটগাং আনতে যাও অথবা চট্টগ্রাম থেকে পাওয়ার যে ঢাকায় পাঠাতে চাও, অনেক বেশি বড় সাইজের কন্ডাক্টরটা ইউজ করা কখনোই হচ্ছে তোমার ইকোনমিক্যালি ফিজিবল না। আর তোমার তো ট্রান্সমিশন করতে গেলে ইনস্টলেশনের তো প্রবলেম তো অবশ্যই আছে, কারণ এত হিউজ সাইজের কন্ডাক্টর যদি বাই চান্স ছিঁড়ে কোথাও পড়ে তাহলে তোমার ইনজুরি হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আর কি। দেখা গেল বিল্ডিং ভেঙে গেল একটা কন্ডাক্টর পরে। তো যেটা করা যাচ্ছে, তো যেটা আমাদের ইঞ্জিনিয়ার যেহেতু আমরা সবাই, তো আমাদের অবশ্যই একটু ইঞ্জিনিয়ারিং ওই জিনিসটা চিন্তা করতে হবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ট্রান্সফরমার ইউজ করবো, যেটার কাজ হচ্ছে তোমার পাওয়ারের রেঞ্জটা ঠিক রাখবে, যেটা হচ্ছে আমরা বেশি ভোল্টেজে কম পাওয়ার ট্রান্সমিট করবো, সরি কম কারেন্ট আমরা ট্রান্সমিট করবো। অর্থাৎ আমাদের হাতার যেহেতু অপশন আছে ভোল্টেজ বাড়ানোর, আমরা ভোল্টেজটা বাড়াই দিব, কারেন্টটা কম থাকবে। কারেন্ট কমে গেলে আমাদের সুবিধা কি? সুবিধা হচ্ছে আমাদের কপার সাইজ রাখতেছে কম, চিকন ওয়্যার আমরা ইউজ করতে পারবো, এবং সাথে সাথে আইস্কোয়ার আর লসটাও আমার ড্রাস্টিক্যালি রিডিউস হবে আর কি। কথাটা বুঝাতে পারছি? তো যেটার জন্য আমরা করব, আমাদের যে ট্রান্সমিশন এন্ড যেখানে আছে সেখানে হচ্ছে আমরা তোমার পাওয়ার ট্রান্সফরমার ইউজ করব। যে পাওয়ার ট্রান্সফরমার কাজ হচ্ছে তার প্রাইমারিতে যদি আমরা তাকে স্মল ভোল্টেজ দেই, ধরো 11 কিলো ভোল্ট দিলাম, সেকেন্ডারিতে আমরা অনেক হিউজ ভোল্টেজ ডেভেলপ করতে পারবো। ইট ইজ স্টেপ আপ ট্রান্সফরমার, যেখানে প্রাইমারিতে আমরা যদি সাপ্লাই ভোল্টেজ কম দেই, সেকেন্ডারিতে আমরা হিউজ ভোল্টেজ পাবো 132 কিলো ভোল্ট। আর ওই পাওয়ারটা তুমি নিয়ে আসলা কোথায়? একটা সাবস্টেশনে নিয়ে আসলা। এই সাবস্টেশনের কাজটা কি? তোমার হচ্ছে বাসা বাড়ি তোমাকে সে পাওয়ার দিবে, যেটা তোমাদের বাসা বাড়ির কাছেও থাকতে পারে। ওই সাবস্টেশন কি করবে? সেখানে যে ট্রান্সফরমারগুলো ইউজ করা হয় সবগুলো হচ্ছে তোমার স্টেপ ডাউন ট্রান্সফরমার। আইদার না সেটা তোমার যদি হয় বড় কোনো সাবস্টেশন হয়, যে সাবস্টেশন থেকে পাওয়ারটা হচ্ছে অন্য একটা জোনে পাঠানো হবে, ওইরকম সাবস্টেশন না। ধরো একটা এরিয়াতে আমি একটা সাবস্টেশন চিন্তা করলাম, ধরো আমাদের চুয়েটের মতো একটা এরিয়া আমি চিন্তা করলাম, যেখানে হচ্ছে আমাদের একটা সাবস্টেশন আছে। সবাই তো দেখছো তাই না? সেন্ট্রাল ফিল্ডের পাশে আমাদের একটা সাবস্টেশন আছে না? দেখছো তো নাকি দেখা নাই? দেখছি স্যার। ওই ধরনের সাবস্টেশন যেটা ইউজ করা হয় সেখানে হচ্ছে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করবো। অর্থাৎ যেখানে আমরা হিউজ ভোল্টেজ রিসিভ করবো, ঠিক আছে, প্রাইমারিতে আমরা ভোল্টেজ দিব বেশি, কিন্তু যেহেতু আমাদের ইউজেবল ভোল্টেজ যেটা আছে সেটা যেহেতু খুবই কম, তো সেখানে আমরা যে ট্রান্সফরমার গুলো ইউজ করবো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, তাদের কাজে হচ্ছে হাই ভোল্টেজটাকে সে স্টেপ ডাউন করে একটা কম ভোল্টেজে তোমাকে দিবে। দেওয়ার পরে তুমি আবার পোলের সাহায্যে, ধরো তোমার হল, তুমি হলে যে পাওয়ারটা ইউজ করবা, যেহেতু তোমার হলে যে লোড গুলো আছে সেগুলো হচ্ছে আরো কম ভোল্টের রেঞ্জ, ধরো 220 ভোল্ট, অথবা 3 ফেজ যদি হয়, ধরো ফ্রিজ যদি হয়, অথবা এসি যদি হয় যে 440 ভোল্ট। তার জন্য তোমার জাস্ট পোল মাউন্টেড, যেগুলো আমাদের হলের আশেপাশেও আছে, আবাসিক এরিয়ার আশেপাশে, অথবা তোমাদের সিভিল বিল্ডিং বলো, আমাদের ইলেকট্রিক্যাল বিল্ডিং বলো, তার পাশেও কিছু সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার তুমি দেখবা, যাদের কাজ হচ্ছে জাস্ট এই সেকেন্ডারিতে যে ভোল্টেজটা সে দিবে সেটা হচ্ছে কিলো ভোল্ট থেকে একদম ভোল্টেজ লেভেলে সে স্টেপ ডাউন করে দিবে। কথাটা বুঝতে পারছি? অনেক সময় তুমি দেখবা এই ধরনের পোলগুলার পাশে তোমার 3টা ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে, দেখবা এরকম সিঙ্গেল একটা ট্রান্সফরমার ইউজ না করে, ধরো এই পোলের একটা আমি 3টা ট্রান্সফরমার ইউজ করলাম, তখন হচ্ছে তোমার এই 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারকে জয়েন করে আসলে কম্বাইনে একটা 3 ফেজ ট্রান্সফরমারের মতো আসলে বিহেভ করা হয় আর কি। কথাটা বুঝছো? তো এই ধরনের 5 আসলে আমরা ট্রান্সফরমার গুলো ইউজ করে থাকবো। সো বাদ বাকি আলোচনা আমরা আসলে নেক্সট ক্লাস থেকে শুরু করবো আর কি। এর মধ্যে কোনো কোয়েশ্চেন কি আছে? না স্যার বুঝছি। ট্রান্সফরমারের প্রয়োজনীয়তা আসলে এটাই।